বর্ষা হলে আর হাঁটার কোনো উপযোগী হবে না। কোনো রোগী যদি অসুস্থ হয় এখান থেকে নিয়ে যাওয়ার কোনো ব্যবস্থা নেই। এই রাস্তাটি নির্মাণ করে চরম দুর্ভোগের হাত থেকে যাতে উনি রেহাই দেন। সড়ক যেন ময়লার ভাগাড়, রাস্তা সংস্কারের নামে ৩ সংস্থার টালবাহানা, চরম দুর্ভোগে মিরপুরের মধ্য পাইকপাড়ার বাসিন্দারা। দফতরে দফতরে ঘুরেও মিলছে না কোনো সমাধান। লোকসানে দেশের চামড়া খাত, হারাচ্ছে রফতানি বাজারও। আসছে ঈদে নতুন করে দুশ্চিন্তায় ট্যানারি মালিকরা। পরিবেশ দূষণের দায় মুক্তি মিলতে সিইটিভি শতভাগ চালুর দাবি। এবং পবিত্র হজের মূল আনুষ্ঠানিকতা শুরু। আজ মিনায় 5 ওয়াক্ত নামাজ আদায় ও রাত্রি যাপন করবেন হাজিরা। পরদিন রওনা হবেন আরাফার ময়দানে। সরকারের স্থায়িত্বের জন্য আস্থা ভোটের পক্ষে বিএনপি, এনসিপি, জামায়াতে ইসলামী সহ কয়েকটি দল। তবে কেউ কেউ সংবিধানের ৭০ অনুচ্ছেদ নিয়ে আরও আলোচনার পরামর্শ দিয়েছেন। এছাড়া তত্ত্বাবধায়ক সরকারের অধীনের নির্বাচন আয়োজনে একমত সব দল। ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐক্যমত্য কমিশনের ২য় পর্বের আলোচনায় রাজনীতিকরা তাদের মতামত তুলে ধরেন। রাজনৈতিক দলগুলোর মধ্যে সমঝোতায় দ্রুতই জুলাই সনদ প্রকাশে আশাবাদী ঐক্যমত্য কমিশনের সহসভাপতি। সানভীর রূপলের রিপোর্ট। রাষ্ট্রের বিভিন্ন ক্ষেত্রে সংস্কারের বিষয়ে একমতে পৌঁছতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐক্যমত্য কমিশনের ২য় পর্বের আলোচনা। এতে অংশ নেয় বিএনপি, জামায়াত, এনসিপি সহ ৩০টি রাজনৈতিক দল। বৈঠকে ৭০ অনুচ্ছেদ, নিম্নকক্ষে নারী আসন, সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবং তত্ত্বাবধায়ক সরকারের মেয়াদ নিয়ে আলোচনা হয়। বিএনপি জানায় ৭০ অনুচ্ছেদ অনুযায়ী আস্থা ভোট না থাকলে সরকার পরিচালনায় স্থায়িত্ব থাকবে না, বারবার পরিবর্তন হবে সরকার। এছাড়া তত্ত্বাবধায়ক সরকারের মেয়াদ ৩ মাসের পক্ষে বিএনপি। অর্থ বিল, আস্থা ভোট, সংবিধান সংশোধনী সংক্রান্ত এবং জাতীয় নিরাপত্তার প্রশ্ন জড়িত আছে, সেই বিষয়গুলো বাদে অন্য সকল বিষয়ে সংসদ সদস্যগণ স্বাধীনভাবে তাদের মতামত ব্যক্ত করতে পারবেন এবং ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন নিজের দলের বিরুদ্ধেও। বৈঠকে অর্থ বিলের পাশাপাশি আস্থা ভোট থাকার পক্ষে জাতীয় নাগরিক পার্টি। তাদের দাবি, সংসদ সদস্যদের স্বাধীনতা যেমন দরকার তেমনি দরকার সরকারের স্থিতিশীলতা। রাষ্ট্রপতি নির্বাচন কিংবা জাতীয় নিরাপত্তা, এই দুইটি ইস্যু এটার মধ্যে যদি আনা হয়, আমরা মনে করি এটা একটা অস্পষ্ট এমন একটা গ্রাউন্ড তৈরি করে যেটার মধ্য দিয়ে আবার সবকিছুকে নিয়ে চলে আসা যায়। এদিকে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জাতীয় সংসদ নির্বাচনের পাশাপাশি স্থানীয় সরকার নির্বাচন করার পক্ষে মত দিয়েছে জামাত। কমিশনের পক্ষ থেকে শুধু এই শব্দটাই ছিল যে অর্থ বিলে ছাড়া আর বাকি সব বিষয়ে তারা ডিফার করতে পারবে। প্রায় সকল দলগুলো এই বিষয়ে ঐকমত্য পোষণ করেছে। এছাড়া সংবিধানের ৭০ অনুচ্ছেদে পরিবর্তনের পক্ষে মত অন্য দলগুলোর। তবে নারী আসন নির্বাচন পদ্ধতি নিয়ে ভিন্ন মত দিয়েছেন তারা। এই সংবিধান সংশোধনের জায়গাগুলো পাশ করার ব্যাপারে আমাদের প্রস্তাব, সে কারণে আমরা সংবিধান সংস্কার পরিষদের নির্বাচন চাইছি। সংবিধান সংশোধনের ব্যাপারে তারা ইন্ডিপেন্ডেন্টলি কথা বলতে পারবেন কিনা, জাতীয় নিরাপত্তার ব্যাপারে কথা বলতে পারবেন কিনা, এগুলো নিয়ে আলোচনা হয়েছে। এগুলো নিয়ে আমরা এককভাবে কোনো সিদ্ধান্তে আসতে পারিনি। এদিকে সংস্কার কমিশনের প্রস্তাবই চূড়ান্ত নয় বলে জানায় ঐক্যমত্য কমিশন। তারা বলছেন, দলগুলো যেসব মতামত দিয়েছে তার আলোকেই করা হবে জুলাই সনদ। আমরা সেই পরিবর্তনের জায়গাটাকেই বরঞ্চ ধরব, যে সেটাকেই আমরা জাতীয় সনদে অন্তর্ভুক্ত করতে চাই এবং সেটা আপনাদের সম্মতির ভিত্তিতেই চাই। এটা তো কমিশনের একার সিদ্ধান্ত নয়, আপনাদের সকলের সম্মতি থাকলে আমরা সেভাবে সেটাকে অন্তর্ভুক্ত করব। গেল অক্টোবরে সংবিধান নির্বাচন ব্যবস্থা সংস্কারের বেশ কয়েকটি কমিশন গঠন করে অন্তর্বর্তী সরকার। এরপর তাদের দেয়া সুপারিশের বিষয়ে ঐক্যমতে পৌঁছতে 15 ফেব্রুয়ারি থেকে যাত্রা শুরু করে জাতীয় ঐক্যমত্য কমিশন। জুলাইয়ের মধ্যেই সনদের কাজ শেষ করতে পারবে বলে মনে করে কমিশন। সানভীর রূপল, সময় সংবাদ, ঢাকা। ডিসেম্বর পর্যন্ত যথেষ্ট সময়, এর আগেও নির্বাচন সম্ভব। নির্বাচন কমিশন সহ সবাই যখন প্রস্তুত, তখন ভোটের তারিখ ঘোষণায় দেরি কেন? এমন প্রশ্ন রেখে বিএনপি নেতারা বলছেন, ডিসেম্বরের মধ্যে নির্বাচন না হলে অন্তর্বর্তী সরকার নিন্দিত হবেন। এছাড়া বিএনপির সঙ্গে যুগপৎ আন্দোলনের শরিক দলের নেতারা বললেন, সংকট সমাধানে দ্রুত নির্বাচনী রোডম্যাপ দিতে হবে অন্তর্বর্তী সরকারকে।
সংস্কার প্রস্তাব নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে দ্বিতীয় দফায় শুরু হয়েছে জাতীয় ঐক্যমত কমিশনের আলোচনা। সংস্কারের পাশাপাশি ডিসেম্বরের মধ্যে নির্বাচন নিয়ে মত প্রকাশ করেছে একাধিক দল। বিএনপিও স্পষ্ট করে বলেছে ডিসেম্বরের পরে নির্বাচনের কোনো কারণ নেই। নির্বাচন ডিসেম্বরের পরে নিতে সরকারের কাছে কোনো যুক্তি থাকলে তা প্রকাশ করার আহ্বান জানিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলেন, ডিসেম্বর পর্যন্ত যথেষ্ট সময়, এর আগেও নির্বাচন সম্ভব। ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে গণ অধিকার পরিষদের আলোচনায় এ কথা বলেন তিনি। আমরা এমন একটি যুক্তি খুঁজে পাই নাই যে একটিও কারণ নাই যে কারণটা দেখিয়ে ডিসেম্বরের পরে নির্বাচন হওয়া যায়। একটি মাত্র যুক্তিও যদি থাকে সেটা আপনারা উত্থাপন করুন, কেন ডিসেম্বরের পরে নির্বাচন হবে। সুতরাং ডিসেম্বরেই যথেষ্ট দেরি, এর আগেও নির্বাচন করা সম্ভব। একই অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা দেশের চলমান সংকট সমাধানে দ্রুত নির্বাচনের বিকল্প নেই বলে মত দেন। ডিসেম্বরের কথা তো আমরা বলি নাই, আপনি বলেছেন ইউনূস সাহেব জাতির সামনে ডিসেম্বরের কথা, আমরা বলেছি আপনারা সেই ওয়াদা আপনি রাখেন। বিচার এবং সংস্কারকে নির্বাচনের মুখোমুখি করে নির্বাচন পেছানোর কোনো সুযোগ নাই। সত্যিকার অর্থে কিছু দল নির্বাচন পেছাতে চাচ্ছে শুধুমাত্র তাদের দলকে সুসংগঠিত করার জন্য। এদিন জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনায় বিএনপির আরেক নেতা জয়নুল আবদিন ফারুক সরকারের কাছে প্রশ্ন রেখে বলেন, সবাই যখন প্রস্তুত তবে ভোটের তারিখ দিতে দেরি কেন? কোন সংস্কার বাকি আছে আপনি নির্বাচন দিচ্ছেন না? একটি সুষ্ঠু নির্বাচন যদি উপহার দিতে পারেন, আপনার প্রাপ্য যে পুরস্কার, যে উপাধি, সেটা সারা জীবন মানুষ মনে রাখবে। আর যদি বিলম্ব করেন, আপনি একজন নিন্দিত ব্যক্তি হিসেবে ইতিহাসে আপনার নাম লেখা থাকুক, এগুলো আমরা চাই না। এদিকে মঙ্গলবার নয়াপল্টনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে গরিব দুস্থদের মাঝে শুকনো খাবার বিতরণ করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আপনারা কেন দেরি করছেন? আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা। আগামী ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন হলে ভালো, কিন্তু এপ্রিল পার না করার আহ্বান জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমানের। মঙ্গলবার দুপুরে বনানীতে সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি। বিচার ব্যবস্থায় ফ্যাসিবাদের প্রভাবে এখতিয়ার বহির্ভূতভাবে জামাতের নিবন্ধন ও প্রতীক বাতিল করা হয়েছিল বলেও মন্তব্য করেন জামায়াত আমির। এক যুগের দীর্ঘ আইনি লড়াই শেষে গত রোববার সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রায়ে নিবন্ধন ফিরে পাওয়ার পথ খুলে যায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর। এ ব্যাপারে দলটির পক্ষ থেকে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাতে মঙ্গলবার দুপুরে রাজধানীর বনানীতে আয়োজন করা হয় এক সংবাদ সম্মেলনের। তারা সবাই ফিরে আসেননি। অনুষ্ঠানে দলটির আমির ডাক্তার শফিকুর রহমান গত ১.৫ দশককে বাংলাদেশের রাজনীতির জন্য নারকীয় অধ্যায় উল্লেখ করে তৎকালীন বিচার ব্যবস্থার ওপর ফ্যাসিবাদের প্রভাব প্রকট ছিল বলে দাবি করেন। একটি বিশেষ মহল রাজনৈতিক প্রতিহিংসার বশবর্তী হয়ে আমাদের নিবন্ধন বাতিল করার জন্য আদালতে যায়। আদালতও এখতিয়ার বহির্ভূতভাবে এই মামলাকে আমলে নিয়ে একটা মিসক্যারিয়েজ অফ জাস্টিস উপহার দিয়েছে। প্রয়োজনীয় সংস্কার শেষে আগামী ফেব্রুয়ারির মধ্যে সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচনের আহ্বান জানান। একটি সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত করতে হবে। এইটা ফেব্রুয়ারির মধ্যভাগে হতে পারে, রোজার আগে আগে। কোনো কারণে যদি এই সমস্ত শর্ত পূরণ করতে গিয়ে না হয়, তাইলে কোনো অবস্থায় এপ্রিল পার না হওয়াটা ভালো হবে। সংবাদ সম্মেলনে বিভিন্ন দেশের কূটনীতিকরাও উপস্থিত ছিলেন। সংবিধানে দেওয়া শফিক মুন্সি, সময় সংবাদ, ঢাকা। শেখ হাসিনা সহ ৭ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অপহরণ ও গুমের অভিযোগ দাখিল করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। জনগণের ভোটে ক্ষমতায় গেলে শুধু জুলাই আগস্ট নয়, বিগত আমলের সব হত্যা ও গুম ও নির্যাতনের বিচার করা হবে বলে জানিয়েছেন তিনি। বিএনপি নেতার অভিযোগ গুরুত্বের সঙ্গে তদন্ত করা হবে বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর। ৯ বছর ভারতে অবস্থানের পর ১১ আগস্ট দেশে ফিরেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। দেশে ফেরার ৯ মাস ২৩ দিন পর অপহরণ ও গুমের অভিযোগ নিয়ে মঙ্গলবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যান তিনি। সঙ্গে ছিলেন দলের আইনজীবীরাও। চিফ প্রসিকিউটরের কাছে অভিযোগ জমা দিয়ে গণমাধ্যমের মুখোমুখি হন বিএনপির এই নেতা। শুরুতেই অভিযোগ দিতে কেন এত দেরি, এর ব্যাখ্যা দেন সালাউদ্দিন। প্রত্যেকদিন আবার কার্যক্রমগুলো দেখেন, রাজনৈতিক বিভিন্ন কার্যক্রম, সংস্কার কার্যক্রম, এগুলো নিয়ে
এত ব্যস্ত সময় আমার কাটাতে হয়েছে যে আমি আসলে নিজের জন্য আলাদাভাবে কোনো সময় বের করতে পারিনি এতদিন। এদিন শেখ হাসিনাকে প্রধান আসামি করে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক আইজিপি বেনজির আহমেদ, শহীদুল হক সহ 7 জনের বিরুদ্ধে অভিযোগ দাখিল করেন তিনি। আওয়ামী লীগ আমলে গুম, খুন, নির্যাতনের শিকার ব্যক্তিদেরও এগিয়ে আসার আহ্বান জানান বিএনপির নেতা। আমি কি দেখতে চাই সেটা ন্যায় বিচার না, আইন যেভাবে মনে করবে, বিচারে যেভাবে সাব্যস্ত হবে সেটাই আমরা মেনে নেব। বিএনপি ক্ষমতায় আসলে জাতির আকাঙ্ক্ষা অনুযায়ী ট্রাইব্যুনালের এই বিচার চালিয়ে নেওয়ার কথাও জানান সালাউদ্দিন আহমেদ। অবশ্যই সেটা শুধু বিএনপির প্রতিশ্রুতি নয়, এই জাতির আকাঙ্ক্ষা, জুলাই আগস্টের শহীদদের রক্তের আকাঙ্ক্ষা, সমগ্র জাতির প্রত্যাশা, এই জনগণের প্রত্যাশা, ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হবে। সালাউদ্দিনের গুমের অভিযোগ বিচার কাজে সহায়ক হবে বলেও জানান চিফ প্রসিকিউটর। যে সমস্ত ভিকটিম ফিরে এসেছেন তাদের মামলাগুলো প্রমাণ করাটা সহজ এবং দ্রুততার সাথে সম্ভব। সেক্ষেত্রে সালাউদ্দিন সাহেব যে এগিয়ে এসেছেন এটা আমাদের তদন্ত কাজকে সাহায্য করবে। তাজুল ইসলাম বলেন, কোনো প্রতিশোধের জন্য নয়, বিচার হবে স্বচ্ছ, নিরপেক্ষ, আবেগশূন্য ও প্রমাণ নির্ভর। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। যারা না বুঝে সরকারের সমালোচনা করে তাদের মানসিকতার সংস্কার জরুরি বলেও মনে করেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। জানান, জুলাই হত্যাকাণ্ডে শেখ হাসিনা সহ জড়িতদের দেশে ফেরাতে ইন্টারপোলের সহযোগিতা নেওয়ার সুফল শিগগিরই দেখবে জনগণ। মঙ্গলবার বিকেলে রাজধানীর বিচার, প্রশাসন ও প্রশিক্ষণ ইনস্টিটিউটে ফৌজদারি কার্যবিধি সংশোধনী অধ্যাদেশের খসড়ার উপর আয়োজিত মতবিনিময় সভায় যোগ দেন আইন উপদেষ্টা আসিফ নজরুল, চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম সহ জ্যেষ্ঠ আইনজীবীরা। আলোচনায় প্রাধান্য পায় ফৌজদারি আইনের বিভিন্ন দিক। প্রস্তাব আসে 100 বছরের পুরনো ঔপনিবেশিক বিভিন্ন আইন সংশোধনের। প্রাসঙ্গিক কিছু আইনের ধারা পরিবর্তনেরও পরামর্শ দেন বক্তারা। সিআরপিসির সাথে প্রাসঙ্গিক কয়েকটা আইন আছে যেগুলোকে সমন্বিতভাবে অ্যামেন্ড করা দরকার বলে মনে করি। তার মধ্যে একটা হচ্ছে পুলিশ অ্যাক্ট, প্রিজনার্স অ্যাক্ট, প্রিজনস অ্যাক্ট এবং জেইল কোড। সভা শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন আইন উপদেষ্টা। এখন পর্যন্ত কি কি সংস্কার হয়েছে জানতে চাইলে বলেন, সবাই মন খুলে কথা বলতে পারছেন, এটাই সবচেয়ে বড় সংস্কার। শাসকরা যেন অত্যাচারী হয়ে মানুষের জীবন বিপন্ন করে না দিতে পারে, মানুষ যেন মামলার জটে পড়ে সর্বশান্ত না হয়, মানুষ যেন আপনার একটা ডিফাইন লিগ্যাল সিস্টেমে থাকতে পারে। রাজনৈতিক দলগুলোর ঐক্যমত্য ছাড়া সরকার সংবিধান পরিবর্তনের চেষ্টা করবে না বলেও জানান আসিফ নজরুল। বলেন, দ্রুত সময়ের মধ্যে জুলাই সনদ তৈরি ও বাস্তবায়ন করা হবে। জুলাই চার্টার সম্পন্ন হয়ে গেলে, যেটা আমরা আশা করি জুলাই মাসে হয়ে যাবে, সেটার ভিত্তিতে আমরা সেই ধরনের বড় ধরনের সংস্কার বা সংবিধানের সাথে ইনভলভ আছে সেই ধরনের সংস্কার আমরা করতে পারবো বলে আশা করি। রাজনৈতিক দলকে কোনোভাবে এই ঐক্যমতকে পাশ কাটিয়ে অন্তত সংবিধান পরিবর্তনের কোনো রকম চেষ্টা আমরা করব না। সরকার আইন ও বিচার ব্যবস্থায় এমন সংস্কার করে যেতে চায় যাতে আগামীতে কেউ স্বৈরাচার হয়ে উঠতে না পারে বলেও মন্তব্য করেন আইন উপদেষ্টা। তাসনিয়া নিশাত, মিম, সময় সংবাদ, ঢাকা। ভোরের সময় আরও থাকছে, টানা ছুটিতে আমদানি রপ্তানিতে স্থবিরতার শঙ্কা, অচল অবস্থা ঠেকাতে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের 16 নির্দেশনা জারি। ঈদের দিন 6 ঘন্টা ছাড়া সচল থাকবে কার্যক্রম। এবার কোরবানির পশুর হাটের খবর। ঈদুল আজহা ঘিরে রাজধানীতে বেড়েছে পশু আমদানি, তবে বৈরী আবহাওয়ার কারণে ক্রেতার উপস্থিতি কম গাবতলী হাটে। খামারিদের আশা, সরকারি ছুটি শুরু হলেই বাড়বে কেনাবেচা। হাটের পরিবেশ ও দাম নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন ক্রেতারা। গাবতলী পশুর হাট থেকে শাহজাহান খানের ছবিতে দিন মোহাম্মদ সাব্বিরের রিপোর্ট। কুষ্টিয়ার ভেড়ামারার খামারি লিটন খান 2.5 বছর লালন পালন শেষে শাহিওয়াল জাতের 2টি গরু বিক্রি করতে এসেছেন গাবতলীর পশুর হাটে। লিটনের মতো কয়েক হাজার খামারি, ব্যাপারী ও পাইকার কোরবানিযোগ্য পশু নিয়ে এসেছেন হাটে। বৈরীর আবহাওয়ার কারণে অনেকে কোরবানি যারা ক্রয় করবে তারাও কোরবানি কিনতে পারি নাই। আজকে যারা আসতেছে তারা মেনলিতে গরু কিনতে আসতেছে না। গরু এখনো বিক্রি হয় না একটাও, খরিদ্দার আসছে খুবই অল্প।
হাটের পরিবেশ নিয়ে সন্তোষ জানিয়ে ক্রেতারা বলছেন দামও নাগালের মধ্যে। এখনো যদি গরু কম, একটু রিজনেবল মনে হচ্ছে গতবারের থেকে। আগে যেরকম ছিল এবার অনেক কম দেখতে পারতেছি এবং প্রাইসও তুলনামূলক রিজনেবল। এদিকে গাবতলী হাট পরিদর্শন করে র্যাব কর্মকর্তারা জানান জাল নোট শনাক্ত ও পশু ছিনতাই রোধে সব ধরনের ব্যবস্থা রাখা হয়েছে। প্রত্যেকটা বুথেই পুলিশ, র্যাব সবার কাছেই জাল টাকা আইডেন্টিফায়ার আছে। সো এই ক্ষেত্রে আমরা যেন এই হেল্পটা নেই, সেক্ষেত্রে আপনি প্রতারিত হবেন না। এদিকে গাবতলী থেকে অজ্ঞান পার্টির 3 জন এবং গাজীপুরের কালিয়াকৈট থেকে জাল টাকা তৈরির সঙ্গে জড়িত একজনকে গ্রেফতার করে র্যাব 4। জব্দ করা হয় বিপুল পরিমাণ জাল নোট। দিন মোহাম্মদ সাব্বির, সময় সংবাদ, ঢাকা। সৌদি আরবে আজ 8 জিলহজ। লাখো হাজি মক্কা থেকে রওনা হয়েছেন মিনার উদ্দেশ্যে। এখান থেকেই শুরু হলো হজের মূল আনুষ্ঠানিকতা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত অনুসরণ করে আজ সারাদিন ও রাত হাজিরা অবস্থান করবেন মিনায়। বিস্তারিত আব্দুল তামিমের রিপোর্টে। আজ 8 জিলহজ। এদিনকে বলা হয় ইয়াউমুত তারবিয়া, অর্থাৎ পানি সংগ্রহ ও প্রস্তুতির দিন। এই দিনটিতে হজ যাত্রীরা মক্কা থেকে মিনায় এসে অবস্থান করেন। নবীজির সুন্নত অনুসারে আজকের দিন মিনায় অবস্থান করে 5 ওয়াক্ত নামাজ আদায় করা এবং রাত যাপন করা হজের অন্যতম সুন্নাহ। হাদিসে এসেছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 8 জিলহজ মিনায় গমন করে সেখানে জোহর, আসর, মাগরিব, এশা এবং 9 জিলহজ ফজরের নামাজ আদায় করেন। এরপর আরাফার উদ্দেশ্যে রওনা হন। মিনা মূলত একটি উপত্যকা যেখানে লাখো তাঁবুতে হাজিরা অবস্থান করেন। শৃঙ্খলা, ধৈর্য এবং ইবাদতের চর্চা দেখা যায় এখানে। কেউ নামাজে, কেউ কোরআন তেলাওয়াতে, আবার কেউ বা পরের দিনের আরাফার দিনের প্রস্তুতিতে ব্যস্ত রয়েছেন। মিনায় অবস্থান শুধু একটি রাত কাটানো নয়, এটি রুহানি যাত্রার সূচনা ও আত্মশুদ্ধির প্রস্তুতি পর্ব। নবীজির ভাষ্যমতে হজ হলো ইবাদত, নিয়ম, ধৈর্য ও নিয়তের সম্মিলন, আর মিনার রাত হলো তার সূচনা। মুফতি আব্দুল্লাহ তামিম, সময় সংবাদ। সিঙ্গাপুরের বিপক্ষে এএফসি এশিয়ান কাপ বাছাই খেলতে কানাডা থেকে আজ দেশে এসেছেন সমিত সোম। এই মুহূর্তে সেখানে আছেন রিপোর্টার তামিম হোসেন। সরাসরি যাচ্ছি তার কাছে। তামিম, অবশেষে অপেক্ষার প্রহর শেষ হলো। হামজা ফামিদুল ইসলামের পর লাল সবুজের দেশে আসলেন সমিত সোম। আজকে কিছুক্ষণ আগে সমিত সোম এই এয়ারপোর্ট থেকে বের হয়েছেন এবং তিনি কিন্তু এসেই গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন। সেই কথা বলার সময় কিন্তু তিনি আমাদেরকে জানিয়েছেন এই সিঙ্গাপুরের বিপক্ষে এএফসি এশিয়ান কাপ বাছাইয়ের যে ম্যাচটি রয়েছে ওই ম্যাচটির জন্য ওই ম্যাচটিতে তিনি বাংলাদেশের জার্সিতে মাঠে নামতে কিন্তু মুখিয়ে আছেন। এই ম্যাচ দিয়েই কিন্তু সমিত সোমের বাংলাদেশের জার্সিতে অভিষেক হবে এবং এই দলে কিন্তু আসলে হামজা এবং ফামিদুল ইসলামের মতো ফুটবলাররা আছেন। তো এদের থাকাতে কিন্তু সমিত সোমের মধ্যে অনেকটা বেড়ে গিয়েছে এবং সে কিন্তু আশা করছেন যে আসলে এই ম্যাচটাতে কিন্তু সে ভালো একটা কিছু প্রত্যাশা করছে বাংলাদেশ টিম কিন্তু আসলে এবারে ধরতে গেলে যেই টিমটা এবারে হয়েছে, প্রথমে কিন্তু ভুটানের বিপক্ষে আজকে ম্যাচ খেলবে বাংলাদেশ টিম, তারপরে কিন্তু আগামী 10 তারিখ সিঙ্গাপুরের বিপক্ষে যেই এএফসি এশিয়ান কাপ বাছাইয়ের যে ম্যাচটি রয়েছে সেই ম্যাচেই কিন্তু আসলে মুখোমুখি হবে। তো এই ম্যাচ নিয়ে কিন্তু সমিত সোমের মধ্যে আমরা দেখতে পেয়েছি যে সে কিন্তু প্রায় 11,000 কিলোমিটার পথ পাড়ি দিয়ে কিন্তু বাংলাদেশে এসেছেন এবং বাংলাদেশে আসার পরে তার মধ্যে কিন্তু যেই ক্লান্তির ছাপটা থাকার কথা ছিল সেই ক্লান্তির ছাপটা কিন্তু আমরা দেখতে পাইনি। আসলে এই ম্যাচটা নিয়ে তিনি অনেকদিন ধরেই বাংলাদেশে আসবেন বলে অনেকদিন ধরেই গুঞ্জনটা ছিল এবং যখন এটা কনফার্মেশন হয়ে গিয়েছে তারপর থেকে কিন্তু আসলে এই বাংলাদেশ ম্যাচটাকে নিয়েই কিন্তু তিনি পরিকল্পনা করছেন। হ্যাভিয়ার ক্যাব্রেরা এবং জামাল ভুইয়া এবং দলের বাকি সদস্য যারা আছেন তাদের অনেকের সাথেই কিন্তু সমিত কথা বলেছেন এবং সমিত জানার চেষ্টা করেছেন যে আসলে দলের এনভায়রনমেন্টটা কেমন এবং ওই সব ধরনের পরামর্শ নেওয়ার পরে কিন্তু সমিত নিজেকে সর্বোচ্চ প্রস্তুত করে বাংলাদেশে এসেছেন এবং বাংলাদেশে এসে যে সিঙ্গাপুরের বিপক্ষে যে ম্যাচটি রয়েছে এই ম্যাচের জন্য কিন্তু নিজেকে মানসিকভাবে ওইভাবে প্রস্তুত করছেন। তবে আজকে সমিত সোম এসেছেন এবং রাজধানীর একটি 5 তারকা হোটেলে তিনি
উঠেছেন এবং কিছু এখনও কিন্তু সামিদ সোম এখান থেকে বের হননি। কিছুক্ষণের মধ্যেই হয়তোবা এখান থেকে বের হয়ে হোটেলের উদ্দেশ্যে রওনা হবেন এবং সেখানে আজকে কিন্তু বিশ্রামে থাকবেন, যেহেতু আজকে বাংলাদেশ দলের ভুটানের বিপক্ষে একটা ম্যাচ। এই ম্যাচটা কিন্তু আসলে বাংলাদেশের জাতীয় স্টেডিয়ামে অনেক গুরুত্বপূর্ণ প্রথম ম্যাচ। সংস্কারের পর এই ম্যাচটা কিন্তু প্রথম একটি ম্যাচ হবে। এই ম্যাচ নিয়ে কিন্তু আসলে বাংলাদেশ সবার মধ্যেই আগ্রহ অনেক বেশি। তো সামিদ সোম আজকে বিশ্রামে থাকবেন এবং কালকেও হয়তো বা বিশ্রামে থাকবেন। এরপরে আসলে সে তার অনুশীলন বাংলাদেশ দলের সঙ্গে অনুশীলন শুরু করবেন। তো হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সামিদ সোমের দেশে আসা নিয়ে এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। ফুটবলার সামিদ সোমের আগমনের খবর জানাচ্ছিলেন এয়ারপোর্ট থেকে রিপোর্টার তামিম হোসেন। সড়ক সংস্কারের নামে ৩ সংস্থার টালবাহানায় দুর্ভোগের শেষ নেই মিরপুরের মধ্য পাইকপাড়া এলাকার হাজারো মানুষের। ড্যাপের নকশা বলছে রাস্তা হওয়ার কথা ৩০ ফুট চওড়া, কিন্তু বাস্তবতা একেবারে ভিন্ন। রাস্তার এক পাশ সড়ক ও জনপদ অধিদপ্তরের নিয়ন্ত্রণে, আর অন্য পাশ স্থানীয়দের দখলে থাকায় আছে মাত্র ১২ ফুট। স্থানীয়দের দাবি, সুয়ারেজের কাজ করার সময় সহজের সীমানা দেয়াল ভেঙে গেলে কাজ আটকে দেয় সংস্থাটি। বিস্তারিত আবু সাইদ নিশানের রিপোর্টে। সড়ক নাকি ময়লার ভাগাড় তা বোঝাই দায়। জায়গায় জায়গায় খানাখন্দ, আর এর মাঝেই নিত্যদিনের চলাচল হাজারো মানুষের। বর্ষায় জলাবদ্ধতা আর গ্রীষ্মে ধূলিদূষণ নিয়ে দুর্ভোগে আছেন মিরপুরের মধ্য পাইকপাড়া এলাকার বাসিন্দারা। প্রায় ১.৫ বছর ধরে ঝুলে আছে মিরপুরের মধ্য পাইকপাড়ার লালওয়াল সড়কের কাজ। দুর্ঘটনা, নিরাপত্তা ঝুঁকি, জলাবদ্ধতায় ভোগান্তিতে হাজারো মানুষ। মূলত ৩ সংস্থার সমন্বয়হীনতায় বন্ধ হয়ে আছে কাজ। ট্যাপের নকশা অনুযায়ী এই সড়কটি ৩০ ফুট হওয়ার কথা। প্রায় ১ কিলোমিটারের এই সড়ক যুক্ত হওয়ার কথা দারুসালামের মূল সড়কে, কিন্তু বিদ্যমান ১২ ফুট সড়কে প্রায় ১.৫ বছর আগে সুয়ারেজের কাজ শুরু করে উত্তর সিটি কর্পোরেশন। এক পর্যায়ে সড়ক লাগোয়া সড়ক ও জনপদের সীমানা দেয়াল ভেঙে পড়ে রাস্তার উপর। স্থানীয়দের দাবি, নিরাপত্তা ইস্যুর দোহাই দিয়ে সিটি কর্পোরেশনের কাজে বাধা দেয় সওজ। তারপর থেকেই চলাচলের অনুপযোগী এই রাস্তাটি। কলাম এবং ফাউন্ডেশন বিহীন ওয়াল ভেঙে যাওয়ার কারণে কাজটি বন্ধ হয়ে আছে। এই ওয়ালের জন্য তারা ঠিকাদারের বিরুদ্ধে মামলা করেছে। ওই মামলার কারণেও কাজটা স্থগিত হয়ে আছে। সিটি কর্পোরেশনের প্রশাসক সাহেবের নিকট যে অতি দ্রুত এই রাস্তাটি আমাদের নির্মাণ করে চরম দুর্ভোগের হাত থেকে যাতে উনি রেহাই দেন। কয়েক দফা রাজুক, সওজ ও সিটি কর্পোরেশনে গিয়েও সুরাহা পাননি এলাকার মানুষ। রিক্সা পড়ে যায়, এখানে মানুষ চলাফেরা করে যায়, অন্ধকার তো দেখেই না কিছু, গাড়ি বের করতে পারে না। অনেক ভাড়াটিয়া এখান থেকে চলে গেছে ইতিমধ্যে। কোনো রোগী যদি অসুস্থ এখান থেকে নিয়ে যাওয়ার কোনো ব্যবস্থা নেই। এই জায়গাটা বর্ষা হলে আর হাঁটার কোনো উপযোগী হবে না। অবশ্য ৩ সংস্থাই বলছে তারাও চান সড়ক নির্মিত হয়ে জনদুর্ভোগ কমুক। সড়ক ও জনপদ অধিদপ্তরের কর্মকর্তার দাবি, রাস্তার কাজে কোনো বাধা দেয়া হয়নি। ১২ ফিট রাস্তায় যখন আমি পাইপ খনন করে ঢুকাতে চাই তখন ওই ওয়ালটা ঝুঁকিপূর্ণ হয়ে যায়। এই কারণেই মূলত আমরা কাজটা বন্ধ রেখেছি। কিন্তু যদি আমরা সড়ক ও জনপদ অধিদপ্তর থেকে আরও অতিরিক্ত জায়গা পাই, ওয়ালটা যদি একটু সরে যায়, তাহলে আমরা এই প্যাকেজের আওতায় আমরা ৩০ ফিট রাস্তা করতে পারবো। বাউন্ডারি ওয়াল ভেঙে গেছে, স্বাভাবিক মানে একটা নিরাপত্তা ঝুঁকি তৈরি হতে পারে নানা রকমের। তার মানে এই না যে এখানে মেনটেন্যান্স ওয়ার্ক রাস্তার করা যাবে না। আমার ধারণা অন্য কোনো কারণ থাকতে পারে। মেনটেন্যান্স কাজ করতে হলে যদি আমাদের অ্যাভেলেবেল ল্যান্ড থাকে, এটা সরকারি সিদ্ধান্তের আলোকে আমরা সেই ব্যবস্থা নিতে পারবো। 18 ফিট রাস্তা আমি যখন বের করব, সেক্ষেত্রে যেটা করতে হবে, 2 পাশে আমাকে রাস্তা নিয়ে নিতে হবে। আমাদের 2 পক্ষের সাথে বসে একটা সমন্বয়ের মাধ্যমে কাজটা করতে হবে। এখন প্রশ্ন থেকেই যায়, সব সংস্থা রাস্তা নির্মাণের পক্ষে থাকলেও কেন আটকে আছে কাজ? আবু সাইদ নিশান, সময় সংবাদ, ঢাকা। আবারও হজের খবর। হাজিদের পদচারণায় মুখর সৌদি আরবের মিনা। বিস্তারিত জানাতে সৌদি আরব থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী আরিফুর রহমান। যাচ্ছি তার কাছে। পবিত্র হজের মূল আনুষ্ঠানিকতা শুরু হতে আরো কিছু সময় বাকি থাকলেও এরই মধ্যে এই মিনা যে তাবুত শহর নামে বিখ্যাত এই জায়গাটি কিন্তু ইতিমধ্যে প্রায় কানায় কানায় পরিপূর্ণ হয়ে গেছে। আমরা দেখছি আসলে অনেক মুআল্লিমগণ তাদের যেই হজের কাফেলা, সেই হজের কাফেলার সমস্ত মানুষজনকে নিয়ে কিন্তু ইতিমধ্যে তারা এই যে তাবুত শহর মিনায় এসে উপস্থিত হতে শুরু করেছেন এবং প্রত্যেকটি তাবুতে কিন্তু তারা এখন অবস্থান নিতে শুরু করেছেন। আমরা যেমনটি জানি আসলে সৌদি আরবে এই বছরের যে পবিত্র হজ সেটি কিন্তু অত্যন্ত গরমের মধ্যে অনুষ্ঠিত হবে এমন একটি পূর্বাভাস থাকার কারণে মূলত হাজিদেরকে নিয়ে হাজিদের যে মুআল্লিমরা আছেন তারা কিন্তু আগে থেকেই অর্থাৎ যাতে কোনো ধরনের
এই গরমের সমস্যায় না পড়তে হয়, এই একটি কথা মাথায় রেখে কিন্তু তারা মুসলিমদেরকে নিয়ে ইতিমধ্যেই অর্থাৎ মাঝরাত থেকেই মিনা অভিমুখে রওনা করেছেন। অনেকে পায়ে হেঁটে চলছেন, অনেকে গাড়িতে করে এসে এই মিনা যে এখানে অবস্থান করতে হবে অর্থাৎ হজের যে মূল আনুষ্ঠানিকতা সেটিতে অংশগ্রহণ করতে হলে এই মিনা থেকে যার কার্যক্রম শুরু হয়ে এই মিনা এসে অবস্থান নিচ্ছে। আমরা আসলে যেমনটি জানি যে বিগত বছরগুলোর চাইতে এই বছর যে পবিত্র সেটি কিন্তু একেবারে ব্যতিক্রমী বলা চলে, অর্থাৎ সমস্ত প্রযুক্তি নির্ভর একটি হজ এই বছর অনুষ্ঠিত হবে বলে সৌদি আরবের যেই হজ ব্যবস্থাপনা কমিটি তারা জানিয়েছিলেন। তারা আসলে যেমনটি বলেছিলেন যে এই বছরে হজে বিগত বছরগুলোর চাইতে সবচেয়ে বেশি কঠোরতা তারা প্রয়োগ করছেন এবং এটি আসলে মূলত একটি কারণ যে আসলে কোনো ধরনের কাগজপত্র বিহীন যারা হজ পালনে ইচ্ছুক তারা যাতে এই হজের যে অবস্থান এখানে এসে উপস্থিত হতে না পারেন, যাতে করে অন্যান্য যারা হজে অংশ নিচ্ছেন তাদের জন্য তাদের নিরাপত্তা যাতে বিঘ্নিত না হয়। আমরা আসলে যেমনটি জানি ইতিমধ্যে প্রায় 15 লক্ষাধিক ধর্মপ্রাণ মুসলিম বিশ্বের বিভিন্ন দেশ থেকে সৌদি আরবে এসে উপস্থিত হয়েছেন এবং এর মধ্যে আমাদের বাংলাদেশ থেকে প্রায় 81,000 বেসরকারি এবং 5,100 জনের মতো সরকারি ব্যবস্থাপনায় মুসলিমরা তারা কিন্তু ইতিমধ্যে এসে সৌদি আরবে উপস্থিত হয়েছেন এবং তারা কিন্তু এর মধ্যেই কিন্তু যে মিরাজের যে অবস্থান সে অবস্থান করছেন অনেকে এবং অনেকেই কিন্তু এখনো আসতেছেন। আমরা যেমনটি জানি যে অর্থাৎ আগামীকাল 8ই জিলহজ থেকে মূলত পবিত্র হজের যে আনুষ্ঠানিক কার্যক্রম সেটি শুরু হবে এবং 8ই জিলহজ এই মিনা অবস্থানের মধ্য দিয়ে কিন্তু হজের যে ধারাবাহিক কার্যক্রম সেটি শুরু হবে এবং পরবর্তী অর্থাৎ আগামী পরশুদিন অর্থাৎ 9ই জিলহজ যেদিন যেমন আরাফার দিন তারা কিন্তু মিনা থেকে কিন্তু আরাফার উদ্দেশ্যে রওনা করবেন এবং এখান থেকে গিয়ে কিন্তু আরাফাতে অবস্থান করবেন। এর পাশাপাশি আমরা আরো যেমনটি জানি যে আসলে এই বছর যে হজের যে ব্যবস্থাপনা সেটি কিন্তু অন্যান্য বছর থেকে একটু ব্যতিক্রম এমনটি বলা চলে, অর্থাৎ আমরা কিন্তু ইতিমধ্যেই টের পেয়েছি যে প্রতি বছর স্বাভাবিকভাবে আমাদের এই মিনা পর্যন্ত আসতে অর্থাৎ যারা দূরপাল্লার সৌদি আরব অভ্যন্তরীণ মুসলিম যারা অংশ নেন তাদের সাথে যেহেতু আমার আসা যাওয়ার সুযোগ হয় এবং তাদের ক্ষেত্রে আমরা যেমনটি দেখেছি প্রতি বছর যেখানে মিনার যে মিকাত সেই মিকাত অতিক্রম করে মিনা পর্যন্ত আসতে প্রায় 2 থেকে 3 ঘন্টা বাড়তি সময় লাগে, সেটা কিন্তু একেবারেই কম সময় অর্থাৎ শুধুমাত্র 20 থেকে 25 মিনিট সময়ের মধ্যে কিন্তু এখানকার যে মিকাত সেই মিকাত অতিক্রম করে কিন্তু হাজিরা কিন্তু এসে অবস্থান করেছেন এবং তারা পবিত্র মক্কায় উপস্থিত হয়ে তাও করে অর্থাৎ যে তাদের যে উমরা সম্পন্ন করে কিন্তু মিনায় যে তাদের বাসস্থান সেখানে এসে অবস্থান করছেন। তো মিনা থেকে পবিত্র হজ নিয়ে এই ছিল আমার কাছে সবশেষ। সৌদি আরবের মিনা থেকে হজের সবশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী আরিফুর রহমান। ভোরের সময় আরো থাকছে। রাজশাহী থেকে প্রায় 2,000 মেট্রিক টন আম যাচ্ছে ইউরোপে। বাজার মূল্য 1,000 কোটি টাকা। প্যাকিং হাউস না থাকায় বিপাকে ব্যবসায়ীরা। প্রক্রিয়া আরো সহজ করার দাবি। নড়বড়ে আর্থিক খাতের ওপর ভরসা করে চমকে দেওয়ার মতো বাজেট দেয়া সম্ভব নয়, তাই সমালোচনার ক্ষেত্রে সহনশীল হওয়ার আহ্বান জানিয়েছেন অর্থ উপদেষ্টা। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বাজেটোত্তর সংবাদ সম্মেলনে এই আহ্বান জানান তিনি। অর্থ উপদেষ্টা বলেন, চমক না থাকলেও বাজেটে মানুষের জীবনমান উন্নয়ন প্রাধান্য পেয়েছে। এ সময় পাচারের অর্থ দ্রুত দেশে ফেরাতে পারলে IMF-এর কাছে হাত পাততে হতো না বলে মন্তব্য করেন ডক্টর সালেউদ্দিন আহমেদ। নতুন অর্থবছরের জন্য প্রস্তাবিত বাজেট নিয়ে চলছে নানামুখী আলোচনা সমালোচনা। আগের সরকারের ধারাবাহিকতার গতানুগতিক বাজেট লক্ষ্যমাত্রা উচ্চাকাঙ্ক্ষী পূরণ করা সম্ভব নয়, কালো টাকা সাদা করার সুযোগ রাখা অনৈতিক, আসছে এমন নানা মন্তব্য। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত বাজেটোত্তর সংবাদ সম্মেলনে সমালোচনার জবাব দেন অর্থ উপদেষ্টা। জানান, সরকার দায়িত্ব নেয়ার সময় অর্থনীতি ছিল ভঙ্গুর, সেই বিবেচনায় চটকদার নয়। মানুষের জীবনমান উন্নয়নকে অগ্রাধিকার দেয়া হয়েছে এবারের বাজেটে। বাজেটটা যেন একটু বাস্তবমুখী হয়, বাস্তবায়নযোগ্য হয়। কথার ফুলঝুরি বলে কোনো কিছু করবো, আশ্বাস দেবো, সেটা কিন্তু আমরা করিনি। জীবনযাত্রাটা যেন সহজ হয়, মানুষের ক্রয় ক্ষমতা যেন বাড়ে, অ্যাটমসফিয়ারটা যেন ভালো থাকে, সেই সাথে কিন্তু আমরা এই বাজেটটা এভাবে সাজিয়েছি। পরিকল্পনা উপদেষ্টা জানান, ঋণ নিয়ে ঋণ পরিশোধের মতো দুষ্টু চক্রে আটকে গিয়েছিল দেশ, সেখান থেকে বের হতে সময় লাগবে। ঋণ নিয়ে ঋণ পরিশোধের যেই দুষ্ট চক্র, এটা থেকে বেরিয়ে আসার এক বাজেটে হবে না, অন্তত শুরুটা যেন আমরা করে যেতে পারি। আগের সরকারের রেখে যাওয়া জঞ্জাল সরিয়ে বাস্তবসম্মত প্রকল্প ব্যয় নির্ধারণের চেষ্টা করা হচ্ছে বলে জানান পরিকল্পনা উপদেষ্টা। 1113টা প্রকল্পের মধ্যে মাত্র 20-30টি শুধু নতুন প্রকল্প,
বাকিগুলো সবই চলমান, মানে আমাদের প্রকল্প না। কালো টাকা সাদা করা নিয়ে প্রশ্নের জবাবে এনবিআর চেয়ারম্যান বলেন, আগের চেয়ে উচ্চ করের বিধান রেখে আবাসন খাতে দেয়া হয়েছে এই সুযোগ। সবাই মিলে স্যার আপনারা আলাপ আলোচনা করে চিন্তা করতে পারেন স্যার। সাইফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা। অভ্যুত্থান পরবর্তী অর্থনৈতিক রূপান্তরের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেনি এই বাজেটে। সরকার সমস্যাগুলো শনাক্ত করতে পারলেও সমাধানগুলো বাস্তবমুখী করতে পারেনি বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। যে রাঘব বোয়ালরা কর ফাঁকি দেন তাদের জবাবদিহিতার আওতায় না আনার সমালোচনা করে ধনী গরিবের আয়ের বৈষম্য কমার সুযোগ দেখছেন না এনসিপি নেতারা। বাংলা মোটরের রূপায়ণ টাওয়ারের কার্যালয়ে 2025-26 অর্থ বছরের জাতীয় বাজেট নিয়ে দলের প্রতিক্রিয়া জানায় জাতীয় নাগরিক পার্টি। বাজেট নিয়ে অসন্তোষ প্রকাশ করলেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। অভ্যুত্থান পরবর্তী অর্থনৈতিক রূপান্তরের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেনি বাজেটে। বর্তমান সময়ে যে অর্থনৈতিক সমস্যাগুলো, সেই সমস্যাগুলো তারা অ্যাড্রেস করতে পেরেছে, কিন্তু তার প্রপার সলিউশন বা স্ট্র্যাটেজি বা যেই ভিশনটার কথা আমরা বলতেছি বৈষম্যহীন সমাজে, সেইটা এই বাজেটের মধ্য দিয়ে আসেনি। এই বাজেটে আমরা সেই আয় বৈষম্য কমানোর তেমন কার্যকর উদ্যোগ দেখিনি। শিক্ষা ও স্বাস্থ্য বাজেট বৃদ্ধি না করা ও প্রবাসী কল্যাণ খাতে বাজেট কমানোর সমালোচনা করেন তিনি। এছাড়াও বাজেটে কালো টাকা সাদা করার সুযোগ রাখা উচিত হয়নি বলে মনে করেন নাহিদ ইসলাম। শিক্ষা, স্বাস্থ্য এবং বিজ্ঞান প্রযুক্তি খাতেও তেমন নতুনত্ব নেই। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের বাজেট অর্ধেক করা হয়েছে এবং এটা আমরা নিন্দা জানাচ্ছি এবং আমরা মনে করি যে এই বাজেটটা প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের বাজেট কমানো উচিত না। রেজিম চেঞ্জ হয়েছে, রেজিম চেঞ্জের পরে আসলে এই ইনসেন্টিভ দিয়েও আসলে কালো টাকা যে সাদা করা খুব সম্ভব হবে সেটিও না। তাই এই জিনিসটা, কালো টাকা সাদা করার সুযোগটা আসলে বন্ধ করা উচিত। যে রাঘব বোয়ালরা কর ফাঁকি দেন তাদের জবাবদিহিতার আওতায় না আনার সমালোচনা করেন দলটির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি। যারা রাঘব বোয়াল রয়েছে, বড় বড় অর্থের কর ফাঁকি দিচ্ছে, অর্থ লোপাট করছে, তাদের থেকে কিভাবে ট্যাক্সেশন প্রক্রিয়াটা সুন্দর করা যায়, সেই ক্ষেত্রে আমরা কোনো স্ট্র্যাটেজিক কৌশল দেখি নাই বর্তমান বাজেটে। জুলাই অভ্যুত্থানে শহীদ পরিবার ও আহতদের জন্য বরাদ্দ বাজেটের সাধুবাদ জানিয়ে এর সঠিক প্রয়োগ নিশ্চিত করার দাবি জানান এনসিপি নেতারা। শাবাব ওয়াসি, সময় সংবাদ, ঢাকা। এদিকে প্রস্তাবিত বাজেট শিরোনামে বৈষম্য বিলোপের কথা বললেও ভেতরে নেওয়া পদক্ষেপগুলো সামঞ্জস্যপূর্ণ নয় বলে মনে করেন গবেষণা প্রতিষ্ঠান সিপিডি। কালো টাকা সাদা করার বিধান তার মধ্যে একটি। উল্লেখ করে এটি বাদ দেওয়ার দাবি জানিয়েছে সংস্থাটি। এছাড়া মূল্যস্ফীতি ও রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা উচ্চাকাঙ্ক্ষী মন্তব্য করে তা অর্জন কঠিন হবে বলে বক্তব্য দিয়েছে সিপিডি। সংস্থাটির বাজেট পরবর্তী পর্যালোচনায় এসব কথা উঠে এসেছে। জুলাই আগস্টে হওয়া গণ অভ্যুত্থানের মূল লক্ষ্য ছিল সমাজে, রাষ্ট্রে চলমান বৈষম্য বিলোপ করে সমতা নিশ্চিত করা, পাশাপাশি তরুণদের চাহিদা অনুযায়ী কর্মসংস্থানের ব্যবস্থা করা। সোমবার দেশের 54তম প্রস্তাবিত বাজেটের শিরোনামে অর্থ উপদেষ্টা তা মনে করিয়ে দিলেও সিপিডি বলছে বৈষম্য হ্রাস বা কর্মসংস্থান বাড়ানোর সুনির্দিষ্ট কোনো কর্মসূচি বাজেটে নেই। জুলাই আগস্টের আন্দোলনে কর্মসংস্থান, বৈষম্য হ্রাস, এই দুটো ছিল একটা বড় ধরনের একটা দাবি। যারা নাকি বেকার আছেন বা যারা নাকি প্রশিক্ষণে শিক্ষায় কর্মজগতে নেই, তাদের জন্য যে সুনির্দিষ্ট লক্ষ্য নির্দিষ্ট যে কর্মসূচি, সেটা কিন্তু আমরা দেখি না। গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা ছিল চলমান অনিয়ম, দুর্নীতি বন্ধ করে সুশাসন নিশ্চিত করা, কিন্তু বাজেটে কালো টাকা সাদা করার বিধান সবাইকে হতাশ করেছে উল্লেখ করে এটি বাতিলের দাবি জানিয়েছে সিপিডি। বৈষম্যমূলক পদক্ষেপ, কালো টাকা সাদা করার মতো এরকম আরও যে সমস্ত নেতিবাচক পদক্ষেপগুলি রয়েছে সেগুলি পুনর্বিবেচনা করবেন এবং রহিত করবেন, এবং এটা করতে পারলে তিনি আমাদের যে অর্থনৈতিক ব্যবস্থাপনা, সেই ব্যবস্থাপনার মধ্যে একটা ফুটপ্রিন্ট রেখে যেতে পারবেন। এবারের বাজেটে অন্যতম দিক এলডিসি গ্রাজুয়েশনকে সামনে রেখে দেশীয় শিল্পের কর সুবিধা কমানো, এর বিকল্প নেই উল্লেখ করে সিপিডি বলছে সার্বিকভাবে যেন নেতিবাচক প্রভাব না পড়ে সেদিকে নজর দিতে হবে। অভ্যন্তরীণ বাজারমুখী এবং আমদানি প্রতিস্থাপক শিল্পের যে সংরক্ষণটা ছিল,
সেটা অনেকটুকু কমে গেছে। এটা হয়তো আমাদেরকে মেনে নিতে হবে, কারণ এলডিসি গ্র্যাজুয়েশন আসছে, কিন্তু তার প্রতিযোগিতা সক্ষমতা বাড়াতে গেলে অন্যান্য জায়গায় যে পদক্ষেপগুলো নেওয়ার কথা ছিল, এবং টার্ন ওভার ট্যাক্সও তার মধ্যে একটা, সেইটা কিন্তু আমরা সেখানে দেখিনি। মঙ্গলবার বাজেট প্রতিক্রিয়া নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সিপিডি আরও বলেছে, পরোক্ষ করের উপর নির্ভরশীলতা কমিয়ে ক্রমান্বয়ে প্রত্যক্ষ করের উপর নির্ভরশীলতা বাড়াতে হবে। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। একদিকে দাম পড়ছে, অন্যদিকে রপ্তানি বাজার হারাচ্ছে বাংলাদেশের চামড়া শিল্প, বাড়ছে প্রক্রিয়াজাতকরণের খরচও। এর মধ্যে আবার গেল কুরবানিতে কেনা চামড়ার 20-25% রয়েছে অবিকৃত। এমন বহুমুখী চাপে আসন্ন ঈদে নতুন করে চামড়া সংগ্রহ করার দুশ্চিন্তায় ট্যানারি মালিকরা। তারা বলছেন, পরিবেশ বান্ধব উৎপাদন নিশ্চিত করতে না পারায় একক চীন নির্ভরতা ক্রমেই বাড়াচ্ছে এই খাতের সংকট। এই অবস্থায় সিইটিপি কর্তৃপক্ষের দাবি, বর্জ্য শোধনে পুরো সক্ষমতা নিয়ে প্রস্তুত তারা। MSRFN রিপোর্ট। চামড়াটা কিনার পরে যে খরচাটা হয়, খরচার হিসাব কেউ করে না। ট্যানারি মালিকদের অধিকাংশ টাকা বাকি থেকে যায়, ওই টাকা পাইতে আমরা এই বছরের থেকে এবছর পাওয়া যায়। কোরবানির ঈদের চামড়া সংগ্রহের প্রস্তুতিতে ব্যস্ত ব্যাপারী, ফরিয়া ও মৌসুমী ব্যবসায়ীরা। নির্দিষ্ট সময় মতো বিক্রি করতে হয়, অনেক সময় যদি দেরি হয়ে যায় তখন বাধ্য হয়ে আমাদের কম দামে বিক্রি করতে হয়। এরা কিছু দালাল আছে, এরা বায়ার সেজে বাংলাদেশে আসে, আমাদের বাইং এজেন্টের সাথে ব্যবসা করে। চামড়া শিল্পের লোকসানি হিসাব রয়েছে ট্যানারি মালিকদের কাছেও। তারা বলছেন, পরিবেশ দূষণের দায় মুক্তি না মেলায় বিশ্ববাজারে বাংলাদেশের চামড়া খাতের একক নিয়ন্ত্রণ এখন চীনের হাতে। ক্রমান্বয়ে দাম কমে প্রতি বর্গফুট প্রক্রিয়াজাত চামড়ার দাম $1.5 থেকে নেমেছে 40 থেকে 60 সেন্টে। গত বছরের অবিকৃত চামড়া রয়ে গেছে 20-25%। বায়ার আগে চেয়ে 20 সেন্ট কম অফার করতেছে, 40 সেন্ট 5 সেন্ট বিক্রি করতে হচ্ছে। আমাদের কত টাকা বিক্রি আসছে? আমার মুখের কথা লাভ নাই। প্রতিটা ফ্যাক্টরির গভর্নমেন্টের ব্যাংক আছে, ব্যাংক থেকে ইনভয়েসগুলো সংগ্রহ করো। এর মধ্যে এবার কাঁচা চামড়ার দাম বাড়িয়ে নির্ধারণ করেছে সরকার, যা সময় মতো সংগ্রহ নিয়ে শঙ্কায় ফেলেছে তাদের। ক্রেতা নাই, সেখানে আপনি কি করে দাম বাড়াবেন? আপনার আমি ইভেন গত বছর চামড়া কিনে আমি লসে আসছে, প্লাস মাল বিক্রি হয়নি। ইপিবির তথ্য, গেল 4 অর্থ বছরের মধ্যে মাত্র একবার প্রক্রিয়াজাত চামড়ার রপ্তানি আয় হয়েছে $15 কোটি বেশি। ট্যানারি মালিকদের দাবি, চামড়া শিল্পনগরীর কেন্দ্রীয় বর্জ্য শোধনাগার সিইটিপি শতভাগ কাজ না করলে সংকট আরো বাড়বে। মিটারগুলি আমাদের দেশীয় স্ট্যান্ডার্ডে যদি করে দেয়, তাহলে কিন্তু আমরা আমাদের সিইটিপিটা স্ট্যান্ডার্ড হবে, যার কারণে আমরা কিন্তু LWG সার্টিফিকেট পাচ্ছি না, এবং সেটা পাইলে সহজ হবে। সিইটিপির ব্যবস্থাপনা পরিচালকের দাবি, অবশেষে তরল বর্জ্য শোধনে শতভাগ প্রস্তুত তারা। স্লাজ ম্যানেজমেন্ট সিস্টেম আগের চেয়ে অনেক উন্নতি হয়েছে। আমাদের ব্লোয়ারের সংখ্যা আগে 4টা ছিল, এখন 12টার মতো ব্লোয়ার চলছে। আমরা আসন্ন কোরবানি উপলক্ষে আমরা A to Z আমরা ওভারহলিং কাজগুলো খুব সুন্দর মতো করছি। কোরবানিতে অতিরিক্ত চাপ সামাল দিতে রেশনিং পদ্ধতিতে কারখানা পরিচালনার পরামর্শ সিইটিপি কর্তৃপক্ষের। চালু হবার কয়েক বছরের মধ্যেই বর্জ্যের ভাগাড়ে পরিণত হওয়া সাভারের কেন্দ্রীয় বর্জ্য পরিশোধনাগারটি আবারও প্রাণ ফিরে পেতে শুরু করেছে নতুন কর্তৃপক্ষের হাত ধরে। আসন্ন কোরবানির ঈদে পুরো সক্ষমতা কাজে লাগাতে চালু করা হয়েছে সবকটি মেশিন। MSRFN, সময় সংবাদ, হেমায়েতপুর, সাভার। ঈদে টানা 10 দিনের সরকারি ছুটিতে চট্টগ্রাম বন্দরে কন্টেইনার ও জাহাজ জটে আমদানি রপ্তানি বাণিজ্য স্থবির হয়ে পড়ার শঙ্কা করছেন ব্যবসায়ীরা। এই অবস্থায় অর্থনীতির স্থবিরতা ঠেকাতে 16 দফা নির্দেশনা জারি করেছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। শুধুমাত্র ঈদের দিন 6 ঘন্টা ছাড়া বাকি পুরোটা সময় যেমন বন্দরের অপারেশনাল কার্যক্রম সচল রাখতে বলা হয়েছে, তেমনি কাস্টম, ব্যাংক, পরিবহন সহ স্টেক হোল্ডারদেরও সক্রিয় থাকার অনুরোধ জানানো হয়েছে। বিস্তারিত শাখাওয়াত ত্রিপুর ক্যামেরা জানাচ্ছেন কমল দে। এমনিতেই কাস্টমসের আন্দোলন, পরিবহন শ্রমিকদের উত্তেজনা সহ নানা জটিলতায় কন্টেনার জটের সংখ্যায় ভুগছিল চট্টগ্রাম বন্দর। একই সঙ্গে দুর্যোগপূর্ণ আবহাওয়া বিঘ্ন ঘটিয়েছে বন্দরে বহির্নোঙরে পণ্য খালাসে। এর মাঝে শুরু হচ্ছে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে টানা 10 দিনের সরকারি ছুটি। পণ্য ওঠানামা এবং ডেলিভারিতে ধীরগতি হলে জাহাজ ও কন্টেনার জটের সংখ্যায় ব্যবসায়ীরা মাদার ভেসেলগুলো কিন্তু কানেক্টিং ফেল করলে পরে আমাদের যে রপ্তানি পণ্যের যে আপনার ডেস্টিনেশনে পৌঁছানোর, ক্রেতার কাছে পৌঁছানোর যে নির্দিষ্ট সময়, সেই সময়টা ধরতে না পারলে অনেক সময় ক্রেতাগুলো এই পণ্যগুলো অনেক সময় নিতে আপনার অনাগ্রহ প্রকাশ করে এবং বিভিন্ন ধরনের আপনার কন্ডিশন দেয়, সেগুলোর মধ্যে হয়তো ডিসকাউন্ট সহ বিভিন্ন ধরনেরগুলো পড়ে। তো আমাদের এই যে জট, সেই জটে এই সংখ্যাগুলো কিন্তু আমাদের কাছে একটি তীব্র আকার ধারণ করছে যে আমরা রপ্তানি পণ্য নিয়ে অনেক বেশি শঙ্কিত।
53,518 টিউস ধারণ ক্ষমতার চট্টগ্রাম বন্দরে বর্তমানে কন্টেনার রয়েছে 37,770 টিউস। সরকারি বন্দে কন্টেনার জট এড়াতে টাস্কফোর্স গঠনের পাশাপাশি 16 দফার নির্দেশনা জারি করেছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। এমনকি বন্দরের মাঝে বন্দরের অপারেশন কার্যক্রম পুরোদমে সচল রাখার কঠোর বার্তাও দেওয়া হয়েছে কর্মকর্তা কর্মচারীদের। ঈদের দিন একটা শিফটের কাজ বন্ধ থাকবে, এর বাদে ফুল টাইম 24/7 আমাদের যেভাবে নর্মাল কাজ চলে সেভাবে বন্দরের কাজ চলমান থাকবে। এবং এই জন্য আমাদের একটা টাস্কফোর্স গঠন করা হয়েছে, আমাদের হট নাম্বার এবং পয়েন্ট অফ কন্ট্যাক্ট দিয়ে দেওয়া হয়েছে যাতে আমাদের চট্টগ্রাম বন্দরের যারা ব্যবহারকারীরা আছেন, স্টেক হোল্ডাররা আছেন, তারা অত্যন্ত অল্প সময়ের ভিতরে বন্দরের সেবা গ্রহণ করতে পারেন। আমদানি রপ্তানি বাণিজ্য সহ বন্দরের পণ্য ওঠানামা এবং ডেলিভারির সঙ্গে প্রত্যক্ষভাবে অন্তত 26টি প্রতিষ্ঠান ও সংস্থা সম্পৃক্ত রয়েছে। এক্ষেত্রে বন্দর সচল থাকলেও অন্যান্য প্রতিষ্ঠানগুলো এগিয়ে না আসলে জাহাজ ভাড়ার ড্যাভারেজ গুনতে হবে বলে সংখ্যা এই ব্যবসায়ীর। কাস্টমসেরও একটা ফ্যাক্টর আছে, বিকজ কাস্টমসের সেই জনবলেরও একটু সমস্যা আছে। যে জনবলটা যদি বাড়ানো হয় তাহলে দেখবেন যে বন্দরের যে অপারেশন কার্যক্রমগুলো সেই অপারেশন কার্যক্রমগুলো কিন্তু স্মুথলি অপারেশনটা হবে। তবে অন্যান্য সরকারি বন্দে পণ্য ছাড়ের ক্ষেত্রে শুল্ক বিভাগের কর্মকর্তা কর্মচারীদের গাছাড়া ভাবের অভিযোগ থাকলেও এবার সেই সুযোগ থাকছে না। 10 দিনের সরকারি বন্দে চট্টগ্রাম কাস্টম হাউস সচল থাকবে বলে জানায় কর্তৃপক্ষ। আমাদের যে স্বাভাবিক কার্যক্রম যেগুলো আমাদের পরীক্ষণ, শুল্কায়ন, রপ্তানির যেই কার্যক্রম ডিপোগুলো আছে সকল কার্যক্রমই পূর্ণদমে চালু থাকবে এবং সকল কার্যক্রম চালু রাখার জন্যই অফিসার অ্যাসাইন করা হয়, আমাদের আদেশের মাধ্যমে অফিসার অ্যাসাইন করা হয়েছে। চট্টগ্রাম বন্দরের প্রধান জেটি এবং বহির্নোঙরে বর্তমানে 146টি জাহাজের অবস্থান রয়েছে। এর মধ্যে রেকর্ড 47টি জাহাজ কার্গো পণ্যবাহী, এছাড়া কন্টেনারবাহী মাদার ভেসেল রয়েছে 32টি। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। 1 জুলাই থেকে সরকারি রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান, ব্যাংক, বীমা ও আর্থিক প্রতিষ্ঠান, বিজিবি ও পুলিশ বাহিনীতে কর্মরতদের সর্বোচ্চ 15% হারে বিশেষ সুবিধা দেবে সরকার। অর্থ মন্ত্রণালয়ের জারি করা এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়েছে। প্রজ্ঞাপন অনুযায়ী 1 থেকে গ্রেড 9 পর্যন্ত 10% এবং 10 থেকে গ্রেড 20 পর্যন্ত 15% হারে বিশেষ সুবিধা দেয়া হবে। এই বিশেষ সুবিধা চাকরিরতদের ক্ষেত্রে ন্যূনতম 1000 টাকা এবং পেনশনভোগীদের ন্যূনতম 500 টাকা হারে দেয়া হবে। প্রজ্ঞাপনে আরও বলা হয়, সরকারের রাজস্ব বাজেট থেকে প্রদত্ত অনুদানে পরিচালিত প্রতিষ্ঠান ছাড়া অন্যান্য স্বশাসিত সংস্থা ও রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান এবং ব্যাংক, বীমা ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর কর্মচারীদের ক্ষেত্রে সুবিধা প্রদানে প্রয়োজনীয় ব্যয় নিজস্ব বাজেট থেকে মেটাতে হবে। আইএফআইসি ব্যাংক থেকে ঋণের নামে 1100 কোটি টাকা লুটপাটের অভিযোগে সালমান এফ রহমান সহ 38 জনের নামে 2টি মামলা করেছে দুদক। সংস্থাটির আবেদনে এদিন তারেক আহমেদ সিদ্দিক এবং শিকদার গ্রুপের বিপুল পরিমাণ সম্পদ জব্দ আদেশ দিয়েছেন আদালত। গণ অভ্যুত্থানের পর শেখ হাসিনার সাবেক শিল্প বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানের দুর্নীতির নানা অভিযোগ আসে দুদকে। সেগুলো আমলে নিয়ে টাস্কফোর্স গঠন করে বেক্সিমকো গ্রুপের এই চেয়ারম্যান সহ তার পরিবারের বিরুদ্ধে একাধিক মামলা করে সংস্থাটি। এবার ভুয়া প্রতিষ্ঠান খুলে আইএফআইসি ব্যাংক থেকে 1100 কোটি টাকার বেশি আত্মসাতের প্রমাণ পেয়েছে দুদক। এ ঘটনায় সালমান এফ রহমান, তার ছেলে শায়েন এফ রহমান, সিলেটের সাবেক মেয়র আনোরুজ্জামান সহ 38 জনের বিরুদ্ধে 2টি মামলা করেছে দুদক। পরস্পর যোগসাজশী, প্রতারণা ও জাল জালিয়াতি, ক্ষমতার অপব্যবহার, অপরাধমূলক বিশ্বাসভঙ্গ সহ নানাবিধ ব্যাংকিং অনিয়ম এবং দুর্নীতির মাধ্যমে আত্মসাৎ তথ্য অনুসন্ধানকালে প্রমাণিত হওয়ায় সংশ্লিষ্ট ধারায় আরও একটি মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এদিকে দুর্নীতির মামলার আসামি শেখ হাসিনার সাবেক নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা তারেক সিদ্দিকীর বিপুল পরিমাণ সম্পদ আদালতের আদেশে কবজায় নিয়েছে দুদক। আর জনতা ব্যাংক থেকে 85 কোটি টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংকের সাবেক এমডি আব্দুস সালাম আজাদ, অ্যারনটেক্সের ইউনুস বাদল সহ 8 জনের বিরুদ্ধে মামলা করে দুদক। এফকে নিটটেক্স লিমিটেড নামীয় প্রতিষ্ঠানের অনুকূলে ঋণ অনুমোদন এবং বিতরণ করে জনতা ব্যাংক, জনতা ভবন কর্পোরেট শাখা ঢাকা হতে 85 কোটি 20 লক্ষ টাকারও বেশি আত্মসাতের অপরাধ প্রমাণিত হয় আরও একটি
মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে এবং ইতিমধ্যেই মামলাটি রুজু হয়েছে। এদিন রাজধানীতে 18-20 তলা ভবন সহ শিকদার গ্রুপের শত কোটি টাকার সম্পদ জব্দের আদেশ দিয়েছেন আদালত। তাসলিম তৌহিদ, সময় সংবাদ, ঢাকা। রাজশাহী অঞ্চল থেকে এবছর প্রায় 2000 মেট্রিক টন আম যাচ্ছে ইউরোপের বিভিন্ন দেশে, যার বাজার মূল্য প্রায় 1000 কোটি টাকার বেশি। প্রক্রিয়া আরও সহজ করা গেলে রফতানির পরিমাণ আরও বাড়বে বলছেন ব্যবসায়ীরা। এক্ষেত্রে সবচেয়ে বড় বাধা, রাজশাহী অঞ্চলে কোনো আমের প্যাকিং হাউস নেই। সাইফুর রহমান রকির রিপোর্ট। আম উৎপাদনের শীর্ষে থাকা নওগাঁ জেলার বাগানগুলোতে থোকায় থোকায় ঝুলে আছে নানা জাতের আম। এর মধ্যে গোপালভোগ আমের মৌসুম ফুরিয়ে আসায় হিমসাগর ও ল্যাংড়া জাতের আম বাজারে বেশি বিক্রি হচ্ছে। এছাড়া ফ্রুট ব্যাগিং এর মাধ্যমে নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ ও রাজশাহী অঞ্চলে উৎপাদিত নানা জাতের সুস্বাদু আম ইউরোপের নানা দেশে রপ্তানি করে বৈদেশিক মুদ্রা আয় করছেন ব্যবসায়ীরা। ফ্রুট ব্যাগিং করা আমের গায়ে কোনো দাগ না থাকায় বিদেশে এসব আমের চাহিদা সবচেয়ে বেশি। ফ্রুট ব্যাগিং, এটা যদি ব্যাগিং করা না থাকে তাহলে মাছি পোকার আক্রমে সেখানে একটা ডিম তৈরি হয়, জীবাণু তৈরি হয়। তা আমকে রক্ষা করার জন্য বা নিরাপদ স্বাস্থ্যসম্মত করার জন্য বা এক্সপোর্টের জন্য এর কোনো বিকল্প নাই। আম বাগানীদেরকে একটু প্রশিক্ষণের ব্যবস্থা যদি করা যায় তাহলে এটা গ্যাপ মেনটেন করে এই আমটা রপ্তানিযোগ্য হবে। ব্যবসায়ীরা বলছেন, রাজশাহী অঞ্চলে আমের কোনো প্যাকিং হাউস না থাকায় ঢাকার শ্যামপুরে পাঠানোর পর বাছাই শেষে বিমানবন্দরে পাঠাতে সময় বেশি লাগে। এতে অনেক আম নষ্ট হয়ে যাচ্ছে। এ কারণে রপ্তানি প্রক্রিয়া আরও সহজ করার দাবি তাদের। যদি এখান থেকে প্যাকিং করে যদি কোয়ারেন্টাইন ফাইটোস্যানিটারি সার্টিফিকেট দিয়ে দেওয়া হয় তাহলে আম রপ্তানির পরিমাণটা অনেক বেড়ে যাবে। বাগান থেকে যদি একটা রপ্তানি, বিদেশের যে রপ্তানি সিস্টেম যদি থাকতো বাগান থেকে, তাহলে আমাদের অনেকটা অর্থনৈতিক দিকটা অনেকটা বেঁচে যেত। কৃষি বিভাগ বলছে, এ অঞ্চলে আমের প্যাকিং হাউস নির্মাণের জন্য সরকারের কাছে আবেদন জানানো হয়েছে। আম রপ্তানির স্বার্থে গুণগত এবং মানসম্পন্ন আম বিদেশে রপ্তানির ক্ষেত্রে আমরা চাঁপাইনবাবগঞ্জ অথবা রাজশাহীতে একটা সেন্ট্রাল প্যাকেজিং হাউস তৈরি করার জন্য আমরা সরকারের কাছে দাবি রাখছি। চলতি মৌসুমে 1000 কোটি টাকার বেশি আম বিদেশে রপ্তানি করা হবে বলে জানান ব্যবসায়ী নেতারা। আমরা আশা করছি এবছর রাজশাহী বিভাগ থেকে 1000 কোটি টাকার আম বিদেশে রপ্তানি হবে। কৃষি বিভাগের তথ্য মতে চলতি মৌসুমে নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ ও রাজশাহীতে প্রায় 10,000 কোটি টাকার আমের বাণিজ্য হবে। এবছর রপ্তানি করা হবে প্রায় 2000 মেট্রিক টনের বেশি আম। সাইফুর রহমান রকি, সময় সংবাদ, রাজশাহী। পাবনায় লিচুর ফলন বিপর্যয় হয়েছে। বাগান মালিকরা বলছেন, গত বছরের তুলনায় এবছর হয়েছে অর্ধেকের কম। বাজারে ভালো দাম পেলেও লোকসান হচ্ছে। বেশি দামে লিচু কিনে বিপাকে পড়েছেন ব্যবসায়ীরাও। তবে বিষয়টি প্রাকৃতিক বলছে কৃষি বিভাগ। সবুজ মোল্লার রিপোর্ট। গত বছর যেখানে প্রতিটি গাছ লিচুর ভারে নুয়ে পড়েছিল, এ বছরের চিত্র তার পুরোটাই উল্টো। বেশিরভাগ গাছে ফলের দেখা নেই। এমন চিত্র লিচুর রাজধানী খ্যাত পাবনার ঈশ্বরদী উপজেলার লিচু বাগানগুলোর। বাগান মালিকরা বলছেন, গত বছরের তুলনায় এবছর হয়েছে অর্ধেকের কম। বাজারে ভালো দাম পেলেও লোকসান হচ্ছে। আর পাইকাররা জানান, বর্তমানে প্রকারভেদে প্রতি হাজার লিচু কিনতে হচ্ছে 4 থেকে 5,000 টাকায়। এ কারণে খুচরা বিক্রি করতে গিয়ে লাভ করা কঠিন হয়ে পড়েছে। গরমের জন্য লিচু পচে যাচ্ছে, আমরা এই জন্য বেশি দিচ্ছি তাড়াতাড়ি। মুকুল আসার পরে ছোট যখন গমের দানার মতো লিচুটা হলো, সেই সময় দেখা গেল লিচুটা ঝরে গেল। এবার ফলন একদমই কম, আর লিচু তো সব চিটি হয়ে গেছে। আমাদের আমদানিও কম, আমরা কিনতেও পাচ্ছি না, বেচতেও পাচ্ছি না। ব্যাপারগুলো যে আমাদের যে কস্টে যারা নিয়ে এবং সেখানে যে পরিমাণ লাভ করতে, সেই কি ইনভেস্টটা তারা পাচ্ছে না। প্রাকৃতিক কারণে এবার লিচুর কাঙ্ক্ষিত ফলন হয়নি বলে দাবি কৃষি বিভাগের। মুকুল কম এসেছে, তবে আমি আশাবাদী যে আসলে যতটুকু মুকুল এসেছে যে এইটুকু কৃষকরা মোটামুটি ভালোভাবে পরিচর্যা করছে এবং যা পেয়েছে এটা তারা লিচুর বাজার মূল্যটা অন্তত বেশি পাচ্ছে। কৃষি বিভাগের তথ্য মতে চলতি বছর পাবনায় লিচুর উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 40,128 মেট্রিক টন। সবুজ মোল্লা, সময় সংবাদ, পাবনা। রেণু পোনা উৎপাদন ও মাছ চাষের মাধ্যমে মাত্র 3 দশকে বগুড়ার আদমদীঘিতে এক নীরব বিপ্লব হয়েছে। মান ভালো হওয়ায় রেণু ও পোনার চাহিদা দেশ জুড়ে, এমনকি দেশের চাহিদা মিটিয়ে রফতানি করা হয় প্রতিবেশী দেশ ভারতেও।
বছরে 500 কোটি টাকারও বেশি রেণুপোনা ও বড় মাছ বিক্রি করেন বলে জানান এই এলাকার চাষিরা। শাহাদুল ইসলামের ক্যামেরায় আব্দুল আওয়ালের রিপোর্ট। ক্যাটফিশ, পাবদা, গুলশা, শিং, মাগুরের মতো দেশীয় মাছের রেণু থেকে পোনা উৎপাদনে চাষিরা হয়ে উঠেছেন সিদ্ধহস্ত। বগুড়া মৎস্য কার্যালয়ের তথ্য মতে সরকারি বেসরকারি মিলে আদমদিঘিতে 1257 হেক্টর জমিতে 6472টি জলাশয় রয়েছে। নিবন্ধিত হ্যাচারি 60টি, যেখানে বিভিন্ন দেশীয় প্রজাতির মাছের রেণু উৎপাদন করা হয়। সাধারণত মার্চ থেকে অক্টোবর পর্যন্ত রেণু উৎপাদনের উত্তম মৌসুম হিসাবে ধরা হয়। বছরে মাছের রেণু বিক্রি হয় 400 কোটি টাকা। চাহিদা মিটিয়ে এখান থেকে প্রতি বছর প্রায় 189 কোটি টাকার মাছ বিক্রি হয়। চাষিদের দাবি, সরকারি সহযোগিতার পাশাপাশি রপ্তানির সুযোগ বাড়ানো গেলে এই শিল্পকে আরও বিকশিত করা সম্ভব। সিলেট যায়, রংপুর, মানে ওই এক কথা অল বাংলাদেশ ঘুরে। পোনাটা যদি বাহির দেশে রপ্তানি করতে পারি, এই জন্য আমাদের ভালো হয়। পুঁজি অনেক কম, কোনো ঋণ টিন নাই, যার কারণে খুব সমস্যায় এখন। সরকার থেকে যদি আমাদের কিছু ঋণের ব্যবস্থা করানো হয়, সহযোগিতা করা হয়, আমরা খুব উপকৃত হই। ক্ষুদ্র চাষিগুলো আসলে দিন দিন নিষ্ক্রিয় হচ্ছে। সরকার যদি এখানে এই খাতে যদি সহযোগিতার হাত বাড়িয়ে দেয়, তাহলে আমাদের এই ক্ষুদ্র চাষিগুলো আসলে আবার রান করা সম্ভব। চাষিদের সব ধরনের সুযোগ সুবিধা নিশ্চিতে চেষ্টা চলছে বলে জানালেন জেলা মৎস্য কর্মকর্তা। এই সেক্টরে যদি আরেকটু বিনিয়োগ বৃদ্ধি করা যায় এবং আরেকটু এই সেক্টরটাকে যত্ন করা যায়, তাহলে এই বাজারের পরিমাণ আরও বহুলাংশে বৃদ্ধি পাবে। আদমদিঘি উপজেলায় প্রায় 1 লাখ মানুষ মাছ চাষের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত। আব্দুল আওয়াল, সময় সংবাদ, বগুড়া। ভোরের সময়ে এই ছিল আমার কাছে। পরবর্তী সংবাদগুলো জানাতে সঙ্গে থাকবেন। জাভলিন, আপনাকে ধন্যবাদ। পরবর্তী সংবাদগুলো নিয়ে সঙ্গে আছি আমি আমিরুল ইসলাম আলিফ। রাজশাহীর বাগমারায় ঘুষ দিলেই নাম ওঠে প্রতিবন্ধী ভাতার তালিকায়। হাজারো মানুষ রয়েছেন যারা শারীরিকভাবে সুস্থ হয়েও প্রতিবন্ধীর খাতায় নাম লিখিয়েছেন। এক্ষেত্রে প্রতিবন্ধী কার্ড পেতে মানা হয় না সরকারি নির্দেশনা। এদিকে ঈদুল আজহার আগে সরকার প্রতিবন্ধীদের ভাতা দিলেও ভাতাভোগী ব্যক্তিদের মোবাইলের সিম আটকে রেখে লাখ লাখ টাকা তুলে নেওয়ার অভিযোগ চক্রের বিরুদ্ধে। হাবিবুর রহমান পাপ্পুর ছবিতে মওদুদ রানার প্রতিবেদন। পাকা বাড়িসহ সহায় সম্পত্তিতে বেশ সচ্ছল রাজশাহী বাগমারা উপজেলার ঝিকরা ইউনিয়নের ভানছিপাড়া গ্রামের লোকমান দম্পতি। শারীরিক বা মানসিক প্রতিবন্ধকতা না থাকলেও প্রতিবন্ধী হিসেবে সরকারি তালিকায় তাদের নাম রয়েছে। ভাতাও পেয়েছেন দুবার। না, আমি নিয়ে আমি 10 মিনিট করছি না, কিন্তু এখন চলা অবস্থা আমার হলো সাইকেলের বন্ধ, সাইকেল ছাড়া আমি চালাবো না। প্রতিবন্ধীকে পাঠায়নি। জনতা সঠিক শক্তিশালী বুড়ো খেলেছে, বল খেলেছে, এখন আসে এমন পরিস্থিতি। একই ইউনিয়নের মধ্যজিনা গুনিয়াডাঙ্গা গ্রামের আব্দুল কবির, সবুর আলী, জাহানারা বিবি প্রতিবন্ধী না হয়েও নতুন করে ভাতার তালিকাভুক্ত হয়েছেন। নতুন ও পুরাতন মিলিয়ে একটি ইউনিয়নেই প্রতিবন্ধী 825 জন। ড্রাইভারি করে পড়ার জমি, মামুর জমি, মামুর তারপরে মায়ের এর জমি ঘর করেছে, ইলেকট্রনের পায় না, তাহলে এরা কি আবার এরা কোন বলবো? অবশ্যই টাকা নেই, টাকা না নিলে পালা কেমনে করে দেয়? কত করে নেয় জানেন? তা বলতে পারবো না, আমি শুনেছি 5,000-7,000 করে টাকা নেয়। ওই কলাম সুস্থ আছে, প্রতিবন্ধীও লয় কো আন্দাজি যারা লয় সেটা না শ্বাসকষ্টের বেমার আছে, তাই আল্লাহ শরীর সুস্থ আছে, কামাই করে খামু, ফুরে যায় ঝামেলা, প্রতিবন্ধী নাম দালে বেকে ওরা অন্যায় করাই হয়। অভিযোগ উঠেছে ঝিকরা ইউনিয়ন পরিষদের 5 নম্বর ওয়ার্ডের সদস্য শাহাদত জনপ্রতি 5 থেকে 6,000 টাকা নিয়ে প্রতিবন্ধী কার্ডের ব্যবস্থা করে দিয়েছেন। যারা টাকা দিতে পারেননি তাদের কার্ড করে দিয়ে ভাতা পাওয়ার জন্য খোলা নগদ অ্যাকাউন্টের পিন ও মোবাইলের সিম আটকে রেখেছেন। তাহলে কি মানে অচল মনে কর যে ডান থেকে উপায় নেই, বাপ এলে তার হামরা সিঁড়ি নেই আর কোয়া পাবো না। তো বইয়ের কাজ জোনাবের বই, নিম্বরের পিস, এরা টাকা নিছে, সিম দিছে, লিয়ে ভালো মানুষ প্রতিবন্ধীর কার্ড করে দিছে। 6,000 টাকা আমাকে চাই, তাই আমি বলছি যে আমার কার্ড না হলে আমি টাকা দিতে পারবো না, টাকা সিম দেওয়া লাগবে। তবে অভিযোগ অস্বীকার করেন অভিযুক্ত ইউপি সদস্য। না, টাকা পয়সার কোনো, আমি কাউকে টাকা পয়সা চাইনি, কোনো কিছু চাইনি, এটাকে বলতেও পারবেন না। মোবাইলের সিম টিম চাইনি। প্রতিবন্ধী তালিকাভুক্তিতে মানা হয়নি সরকারি নির্দেশনা। তালিকাভুক্তি নথি দেখাতে অপারগতা জানিয়েছেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা। আর জেলা কর্মকর্তা বললেন তিনি খোঁজ নিয়ে এ বিষয়ে মন্তব্য করবেন। কিভাবে হলো আমিও তো বুঝতে পারছি না কিভাবে কি হলো। আর একটা জিনিস বলি আপনাকে, তথ্য প্রযুক্তির ব্যাপারে আমি খুবই দুর্বল।
কারণ এই বিষয়ে আমার একেবারেই আমি জানি না, আর আমি এখানে যোগদান করেছি। বাগমারা সমাজসেবা অফিসের তথ্য মতে এই উপজেলায় 10,531 জন প্রতিবন্ধী ভাতার সুবিধাভোগী। এর মধ্যে ঈদুল আজহা উপলক্ষে নতুনদের 10,200 এবং পুরনোদের 3 মাসের 2550 টাকা করে দেয়া হয়েছে। মওদুদ রানা, সময় সংবাদ, রাজশাহী। রাজধানীর আদাবর থেকে অপহরণ হওয়া শিশু মিমকে উদ্ধার করেছে র্যাব। মামলার 12 ঘন্টার মধ্যেই সাভারে অভিযান চালিয়ে তাকে উদ্ধার করা হয়। গ্রেফতার করা হয় 2 অপহরণকারীকেও। 1 জুন সন্ধ্যা 7টা রাজধানীর আদাবরে 8 বছরের শিশু মিমকে চিপস কিনে দেওয়ার কথা বলে বাসা থেকে নিয়ে যায় প্রতিবেশী ফারজানা আক্তার। সিসিটিভি ফুটেজে ধরা পড়ে সে দৃশ্য। অনেক সময় পেরিয়ে গেলেও মিম ফিরে না আসায় রাজধানীর আদাবর থানায় নিখোঁজের সাধারণ ডায়েরি করে পরিবার। পরদিন আসে মুক্তিপণের ফোন। পরে ভুক্তভোগী পরিবারটি মামলা করে। মামলার পরই ছায়া তদন্ত শুরু করে র্যাব। আসামিদের খোঁজ মেলে ঢাকার সাভারে। 12 ঘন্টার মধ্যে অভিযান চালিয়ে উদ্ধার করা হয় অপহৃত মিমকে। গ্রেফতার করা হয় প্রতিবেশী ফারজানা ও তার স্বামী হোসেন আলীকে। গোয়েন্দা প্রযুক্তি ব্যবহার করে আমরা ভিকটিমকে উদ্ধার করি এবং তাদের 2 অপহরণকারীকে আমরা গ্রেফতার করি। এর সাথে আরও কোনো অপরাধী জড়িত আছে কিনা বা এরা পরিকল্পিতভাবে এরকম আরও পূর্বে আরও কোনো অপরাধ করেছে কিনা আমরা তদন্ত অব্যাহত রেখেছি। মিমকে ফিরে পেয়ে কান্নায় ভেঙে পড়েন মা রাবেয়া। অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি পরিবারের। গ্রেপ্তার ফারজানা ও হোসেনকে পুলিশের কাছে হস্তান্তর করেছে র্যাব। মাসুদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। চিকিৎসক, নার্স, টেকনিশিয়ান সহ জনবল সংকটে ব্যাহত হচ্ছে সিরাজগঞ্জের শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসা কার্যক্রম। এতে সেবা না পেয়ে রাজধানী সহ বিভিন্ন হাসপাতালে যেতে হচ্ছে রোগী ও স্বজনদের। সমস্যা সমাধানে দ্রুত পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছেন স্বাস্থ্য বিভাগের মহাপরিচালক। রিঙ্কু কুণ্ডুর রিপোর্ট, ছবি তুলেছেন অমৃত সেন। যমুনা নদীর ভাঙন কবলিত এলাকার বাসিন্দাদের আধুনিক চিকিৎসা সেবা দিতে 2016 সালে সিরাজগঞ্জের সদর উপজেলার শিয়ালখোল এলাকায় 30.90 একর জায়গার উপর গড়ে তোলা হয় 500 শয্যার শহীদ মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতাল। হাসপাতালটিতে ফিজিশিয়ান চিকিৎসকের 75টি পদ থাকলেও কর্মরত আছেন 58 জন। জেলার সর্ববৃহৎ হাসপাতালটিতে 10টি আইসিইউ বেড থাকলেও টেকনিশিয়ান না থাকায় পড়ে আছে। জনবল সংকটের কারণে হার্টের রোগীদের এনজিওগ্রামের মতো গুরুত্বপূর্ণ পরীক্ষা নিরীক্ষা করা যাচ্ছে না। চিকিৎসক, নার্স ও কর্মী সংকটের কারণে পূর্ণাঙ্গ সেবা থেকে বঞ্চিত হচ্ছেন রোগীরা। পুরোপুরি আসছি তা বলতেছে যে ডাক্তার নাই কে, প্রত্যেক দিনে কি এবার আসা যাওয়া যায়। হার্টের রোগীরা এসে ঘুরে যায়, বাইরে যেতে হয়, অনেক ভোগান্তি হয়। অনেক পরীক্ষা নিরীক্ষা কেন হয় না, আর আগেও এসেছিলাম বলে বাইরে করতে হবে, এখানে সম্ভব না। চিকিৎসক সহ প্রয়োজনীয় জনবলের বিষয়ে স্বাস্থ্য বিভাগে চিঠি দেওয়া হয়েছে বলে জানিয়েছে হাসপাতালের পরিচালক। বিশেষ কিছু আমাদের সমস্যা আছে, বিশেষ করে আমাদের জনবল সংকট আছে। এখানে কার্ডিয়াক সার্জারি বিভাগটা ওইভাবে ইনস্টল হয় নাই, বিভাগে ডাক্তারও নেই, যার কারণে মেশিনটা ইনস্টল হয় নাই। সম্প্রতি স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক হাসপাতালটি পরিদর্শনে এসে জনবল সংকট সহ নানা সমস্যার সমাধানে দ্রুত পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন। আমাদের অন্তর্বর্তীকালীন সরকার চেষ্টা করছে সবার সম্মিলিত চেষ্টায় সবাইকে সম্মিলিত করে সমন্বয় করে এই ব্যবস্থার উন্নতি করা যায় কিনা। 500 শয্যার শহীদ মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতাল নির্মাণে ব্যয় হয় প্রায় 883 কোটি টাকা। রিঙ্কু কুণ্ডু, সময় সংবাদ, সিরাজগঞ্জ। ভোরের সময় আরও থাকছে, যুক্তরাষ্ট্রের চাপে পারমাণবিক কর্মসূচি বন্ধ করবে না ইরান। এখনো প্রতিক্রিয়া জানায়নি ট্রাম্প প্রশাসন। দুপক্ষের উত্তেজনায় নতুন সংঘাত সৃষ্টির শঙ্কা। একসময় রাজশাহী কেন্দ্রীয় চিড়িয়াখানা ছিল বিনোদনের প্রাণকেন্দ্র। 7-8 বছর আগেও পশু পাখিতে ভরপুর থাকলেও সময়ের পরিক্রমায় হারিয়ে গেছে সেই চিরচেনা দৃশ্য। ফলে শিশু, কিশোর সহ সবার আকর্ষণের কেন্দ্রবিন্দুতে থাকা চিড়িয়াখানাটি এখন দর্শনার্থী শূন্য। এ অবস্থায় চিড়িয়াখানাটিকে পূর্ণাঙ্গ রূপে ফিরিয়ে আনার দাবি স্থানীয়দের। আব্দুল সালামের ক্যামেরায় আরও জানাচ্ছেন আলতাফ হোসেন। সবুজে ঘেরা নীরবে প্রাঙ্গণ রাজশাহী কেন্দ্রীয় চিড়িয়াখানার। একসময় যেখানে ছিল সিংহের গর্জন, হরিণের ছুটে চলা, বানরের দুরন্তপনা, সেখানে এখন নিস্তব্ধতা।
বাঘ, ভাল্লুক, কুমির কিংবা সিংহ অযত্ন ও অবহেলায় কালের গর্ভে হারিয়ে গেছে সবই। খাঁচাগুলো পড়ে আছে যেন ইতিহাসের চিহ্ন হয়ে। বিলীন হয়ে গেছে বাঘের খাঁচার অস্তিত্বও। আছে শুধু হাতে গোনা কয়েকটি খরগোশ আর চিত্রা হরিণ। দূর দূরান্ত থেকে এসে এমন চিত্র দেখে হতাশ দর্শনার্থীরা। ঈশ্বরদী থেকে আসছি, বাঘও নাই, ভাল্লুকও নাই, কিছুই নাই, দেশে কিছু মজাই পেলাম না। ভাল্লুক ছিল, অজগর সাপ ছিল, মদন ডাক পাখি ছিল। স্থানীয়দের প্রশ্ন, পশু পাখিগুলো গেল কোথায়? উত্তর নেই কারো কাছে। শুধু পশু পাখি নয়, গাছ কেটে কিংবা অবহেলায় ধ্বংস করা হয়েছে চিড়িয়াখানার প্রাকৃতিক সৌন্দর্য। বদলে ফেলা হয়েছে এর নাম। চিড়িয়াখানার জায়গা দখল করে নির্মাণ করা হয়েছে নভ থিয়েটারের বিশাল ভবন। কংক্রিটের পশুর অবয়ব বসিয়ে এর রূপ দেওয়া হয়েছে পার্কের মতো। এখানে অনেক পশু পাখি ছিল, অবহেলা অযত্নে কিছু পশু মারা গেছে। 1.5 কোটি 2 কোটি টাকার গাছপালা সব বেঁচে খেয়ে নিয়েছে। পশু পাখির খাঁচা নির্মাণ সহ বেশ কিছু প্রস্তাব প্রতিবেদন আকারে রাজশাহী সিটি কর্পোরেশন কর্তৃপক্ষের কাছে দেওয়া হয়েছে বলে জানান ভারপ্রাপ্ত কর্মকর্তা। প্রকৌশল বিভাগ তারা যেহেতু এই টোটাল প্ল্যান এবং ডিজাইনটা করেছে, ওনারা যদি এখানে আমাদেরকে সেই খাঁচাগুলো নির্মাণ করে দিতে পারে তাহলে প্রাণী আনা আমার জন্য খুব সহজতর হবে। রাজশাহীর ঐতিহ্যবাহী এই চিড়িয়াখানাকে পুনরায় প্রাণ ফিরিয়ে দিতে প্রয়োজন কার্যকর উদ্যোগ, যত্ন আর পরিকল্পনার। যেন আবারও এখানে ছুটে আসে শিশু কিশোর সহ সব বয়সী দর্শনার্থীরা, জেগে ওঠে আবারও এই আনন্দ ভুবন। আলতাফ হোসাইন, সময় সংবাদ, রাজশাহী। যুক্তরাষ্ট্রের চাপে পারমাণবিক কর্মসূচি বন্ধ করবে না ইরান। স্থানীয় সময় মঙ্গলবারে হুঁশিয়ারি দিয়েছেন দেশের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। বলেন, পারমাণবিক অস্ত্র নয় বরং শান্তি ও নিরাপত্তা চায় তেহরান। তবে এ বিষয়ে এখনও কোনো প্রতিক্রিয়া জানায়নি ট্রাম্প প্রশাসন। বিশ্লেষকদের ধারণা, দুপক্ষের এই উত্তেজনায় সৃষ্টি হতে পারে নতুন সংঘাত। পরমাণু ইস্যুতে বেশ কয়েকবার যুক্তরাষ্ট্র ইরান পরোক্ষ বৈঠক হলেও মেলেনি সমাধান। এবার যুক্তরাষ্ট্রের চাপে ইরান পারমাণবিক কর্মসূচি বন্ধ করবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। স্থানীয় সময় মঙ্গলবার রাষ্ট্রীয় টিভি চ্যানেলে দেয়া এক ভাষণে তিনি বলেন, ইরানের বৈজ্ঞানিক, কারিগরি ও পারমাণবিক অধিকার কোনোভাবেই বিসর্জন দেয়া হবে না। আমরা শান্তি ও নিরাপত্তা চাই। আমরা পারমাণবিক অস্ত্র খুঁজছি না। যারা দাবি করে যে আমরা পারমাণবিক অস্ত্র এবং ব্যাপক ধ্বংসযজ্ঞ খুঁজছি, তারাই এই অঞ্চলে ধ্বংসযজ্ঞের মাধ্যমে ভয় দেখাচ্ছে। তবে এই বিষয়ে এখনো কোনো প্রতিক্রিয়া জানায়নি মার্কিন প্রশাসন। এর আগে সোমবার এক জ্যেষ্ঠ ইরানি কূটনীতিক বার্তা সংস্থা রয়টার্সকে জানান, যুক্তরাষ্ট্রের নতুন পরমাণু চুক্তির প্রস্তাব প্রত্যাখ্যান করতে যাচ্ছে ইরান, কারণ এতে তেহরানের স্বার্থ উপেক্ষা করা হয়েছে। এটি অগ্রহণযোগ্য ও ব্যর্থ বলে উল্লেখ করেন ওই কূটনীতিক। এখানেই শেষ নয়, ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বিষয়ে ওয়াশিংটনের কঠোর অবস্থান পরিবর্তনের কোনো ইঙ্গিত নেই বলেও জানান তিনি। এদিকে গত শনিবার ওমানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ বদর আল বুসাইদির মাধ্যমে যুক্তরাষ্ট্রের প্রস্তাবটি ইরানকে দেয়া হয়। তিনি স্বল্প সফরে তেহরানে গিয়ে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে মধ্যস্থতা করেন। এরপর ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যপ্রাচ্য বিষয়ক দূত স্টিভ উইটকফের মধ্যে বৈঠক হলেও অচলাবস্থা এখনো বিদ্যমান। ওয়াশিংটন বলছে, তেহরান যাতে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ পুরোপুরি বন্ধ করে এবং বিদ্যমান উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ বিদেশে পাঠিয়ে দেয়। তবে তেহরানের দাবি, তারা পারমাণবিক প্রযুক্তি শুধুমাত্র শান্তিপূর্ণ উদ্দেশ্যে ব্যবহার করতে চায়। মৌসুমীর সাথী, সময় সংবাদ। ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে আন্তর্জাতিক উদ্বেগের মধ্যেই কায়রোতে কূটনৈতিক বৈঠকে মিলিত হল ইরান, মিশর ও IAEA। শান্তিপূর্ণ সমাধানের প্রতিশ্রুতি দিল তিন পক্ষই। অন্যদিকে ইরানের পরমাণু অস্ত্র বানানোর ধারণাকে ইসরায়েলের অবাস্তব কল্পনা বললেন ইরানের পার্লামেন্ট স্পিকার খালিবাফ। কায়রোতে ইরানি পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি, মিশরের পররাষ্ট্রমন্ত্রী বদর আবদেল আত্তি ও আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার প্রধান রাফায়েল গ্রোসি। তিন পক্ষের বৈঠকে উঠে আসে ইরানের পরমাণু কর্মসূচির ভবিষ্যৎ ও মধ্যপ্রাচ্যে উত্তেজনা নিরসনের পথ খোঁজার প্রস্তাব। বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলনে আরাকচি সাফ জানিয়ে দেন, শান্তিপূর্ণ পারমাণবিক প্রযুক্তি ব্যবহার ইরানের অধিকার, যা থেকে তারা এক চুলও সরে আসবে না। যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান আলোচনার লক্ষ্য যদি হয় ইরানের পরমাণু অস্ত্র তৈরি ঠেকানো, তাহলে সমাধানে পৌঁছানো সম্ভব। কিন্তু যদি আমাদের শান্তিপূর্ণ পারমাণবিক অধিকার কেড়ে নেওয়ার চেষ্টা হয়, তাহলে কোনো সমঝোতা সম্ভব নয়। এদিকে মিশরের প্রেসিডেন্ট আল সিসির সঙ্গেও দেখা করেন আরাকচি। বৈঠকে দ্বিপাক্ষিক সম্পর্কের ঐতিহাসিক উন্নয়নের কথা তুলে ধরেন তিনি। এক্সে লেখেন, মিশরের সঙ্গে সহযোগিতা এখন অভূতপূর্ব পর্যায়ে পৌঁছেছে।
অন্যদিকে তেহরান থেকে আসে আরও কড়া বার্তা। IAEA এর সাম্প্রতিক রিপোর্টে 60% সমৃদ্ধ ইউরেনিয়ামের পরিমাণ বেড়ে যাওয়ার কথা জানানো হলে সেটিকে রাজনৈতিক প্ররোচনায় প্রভাবিত বলে দাবি করে ইরান। পশ্চিমা দেশগুলো বহুদিন ধরেই আন্তর্জাতিক সংস্থাগুলোকে নিজেদের রাজনৈতিক স্বার্থে ব্যবহার করছে। IAEA এর রিপোর্ট অতিরঞ্জিত, এতে কারা প্রভাব বিস্তার করেছে তা নিয়ে আমাদের কোনো সন্দেহ নেই। ইরানি পররাষ্ট্র মন্ত্রণালয় আরও এক ধাপ এগিয়ে ইসরায়েলের দিকে আঙুল তুলে বলেন, গত 40 বছর ধরে ইসরায়েল দাবি করে আসছে 6 মাসের মধ্যেই বোমা বানাবে ইরান, অথচ বাস্তবে সেটা হয়নি কখনো। এরই মধ্যে ভেনেজুয়েলা সফরে গিয়ে ইরানের পার্লামেন্ট স্পিকার ঘালিবাফ জানান, পরমাণু অস্ত্র ইরানের প্রতিরক্ষা নীতির অংশ নয়, শান্তিপূর্ণ উদ্দেশ্যেই পরমাণু শক্তি চায় তেহরান। পশ্চিমা চাপ, ইসরায়েলের কূটকৌশল আর পারমাণবিক উদ্বেগের মধ্যেই শান্তির এই প্রচেষ্টা শেষ পর্যন্ত কতটা এগোবে তা সময়ের অপেক্ষা বলে মনে করছেন বিশ্লেষকরা। নাদিম মারজান, সময় সংবাদ। এবার দক্ষিণ কোরিয়ায় প্রেসিডেন্ট নির্বাচিত হলেন বিরোধী দলের নেতা লি জে মিয়ং। মঙ্গলবার ৭৯.৪% ভোটারদের অংশগ্রহণে এই জয় পান তিনি। ঐতিহাসিক এ জয়ের পর দেশের অর্থনীতি পুনরুদ্ধার এবং কোরিয়া উপদ্বীপে শান্তি প্রতিষ্ঠার জন্য কাজ করার প্রতিশ্রুতি দেন তিনি। বিশ্লেষকরা বলছেন, দেশ পুনর্গঠনের আগে আন্তর্জাতিক অঙ্গনের বেশ কিছু চ্যালেঞ্জ রয়েছে তার সামনে। দীর্ঘদিন ধরে রাজনৈতিক অস্থিরতায় টালমাটাল দক্ষিণ কোরিয়া। সাবেক প্রেসিডেন্ট ইউন সুক ইয়োলের অভ্যুত্থানের চেষ্টাকে কঠোরভাবে প্রতিহত করার পর এবার নির্বাচনের মাধ্যমে ইয়োলের দলকে শাস্তি দিয়ে বিরোধীদের ক্ষমতায় আনল কোরিয়াবাসী। স্থানীয় সময় মঙ্গলবার দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট নির্বাচিত হন লিবারেল পার্টির নেতা লি জে মিয়ং। তার প্রধান প্রতিদ্বন্দ্বী ছিলেন পিপল পাওয়ার পার্টির প্রার্থী কিম মুনসু। নির্বাচনের পরে দেয়া এক ভাষণে লি জে মিয়ং প্রতিশ্রুতি দিয়ে বলেন, তিনি দেশের অর্থনীতি পুনরুদ্ধার এবং কোরীয় উপদ্বীপে শান্তি প্রতিষ্ঠার জন্য কাজ করবেন। দেশটির জাতীয় নির্বাচন কমিশন জানায়, মঙ্গলবারের প্রেসিডেন্ট নির্বাচনের চূড়ান্ত ভোটার উপস্থিতি ৭৯.৪%, যা ২৮ বছরের মধ্যে সর্বোচ্চ। তবে দেশ পুনর্গঠনের আগে আন্তর্জাতিক অঙ্গনের বেশ কিছু চ্যালেঞ্জ রয়েছে তার সামনে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কেবল শুল্ক নয়, বরং দক্ষিণ কোরিয়ার নিরাপত্তা নিয়েও গুরুত্বপূর্ণ আলোচনার প্রয়োজন রয়েছে তার। পাশাপাশি উত্তর কোরিয়ার হুমকি থেকে রক্ষা করতেও তাকে কাজ করতে হবে বলে জানান বিশ্লেষকরা। নবনির্বাচিত প্রেসিডেন্ট লি জে মিয়ং একসময় রাজনৈতিকভাবে বিভাজন সৃষ্টিকারী চরিত্র হিসেবে পরিচিত ছিলেন, কিন্তু গত এক মাসে তিনি দলমতের ঊর্ধ্বে বহু মানুষকে একত্রিত করতে সক্ষম হন। অনেকেই মনে করছেন, এই সংকটকালে শুধু তিনিই পারেন দক্ষিণ কোরিয়াকে সঠিক পথে ফেরাতে। মৌসুমী সাথী, সময় সংবাদ। কানাডার দাবানলের ধোঁয়ায় আবারও বিপর্যস্ত যুক্তরাষ্ট্রের মধ্য পশ্চিমাঞ্চলে বাতাসের গুণগত মান। স্থানীয় সময় মঙ্গলবার মিনিয়াপোলিস অঙ্গরাজ্যের বায়ুর মান অত্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে আখ্যা দিয়েছে কর্তৃপক্ষ। বুধবার দুপুর পর্যন্ত অঙ্গরাজ্যটির অধিকাংশ অঞ্চলে সতর্কতা জারি করেছে মিনেসোটা পরিবেশ নিয়ন্ত্রণ সংস্থা। এর আগে মিশিগান, পশ্চিমে ডাকোটা ও নেব্রাস্কা এবং দক্ষিণ পূর্বে জর্জিয়া পর্যন্ত বিস্তৃত হয় কানাডার দাবানলের ধোঁয়া। ঘরের সময় আরও থাকছে, ঘরের মাঠে আজ ভুটানের বিপক্ষে অভিষেক হচ্ছে হামজা চৌধুরীর। প্রীতি ম্যাচ হলেও জয় তুলে নিতে চায় লাল সবুজ। কাবরেরও দলে থাকছেন ফাহমেদুলও। শুক্রবার ইতালি সহ ইউরোপের দেশগুলোতে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে। এবার রেকর্ড সংখ্যক বাংলাদেশি কোরবানি দিচ্ছেন, ফলে খামারগুলোতে দেখা দিয়েছে পশু সংকট, বেড়েছে পশুর দামও। এছাড়া তৈরি পোশাকের দোকানগুলোতেও ঈদের বাজার জমে উঠেছে। ইতালি থেকে হাসান মাহমুদের রিপোর্ট। এবার ইতালিতে বিপুল সংখ্যক বাংলাদেশি পশু কুরবানি দিচ্ছেন। আগামী শুক্রবার দেশটিতে বসবাসকারী ২৭ লাখ ধর্মপ্রাণ মুসলমান পবিত্র ঈদুল আজহা উদযাপন করবে। ঈদে অনেকেই ব্যক্তিগতভাবে খামারে গিয়ে নিজেদের পছন্দ মতো পশু কিনে থাকেন। ঈদের নামাজ শেষেই তারা ছুটে যান খামারে। ইসলামী শরীয়ত মতে পশু কুরবানি দিয়ে নিয়ে আসেন বাড়িতে। প্রবাসের মাটিতে কুরবানি দিতে পেরে আনন্দিত বাংলাদেশিরা। রোমের ব্যবসায়ীরা জানান, তারা খামারে গিয়ে গরু ছাগল পছন্দ করে কিনে রাখেন এবং কুরবানির দিন পশু জবাই করে গ্রাহকদের মাঝে বিতরণ করেন। ব্যবসায়ীরা বলছেন, এবার বিপুল সংখ্যক মানুষ তাদের কাছে অর্ডার দিয়েছে। প্রতি বছর এখানে কোরবানি দেওয়া হয় আমাদের এই ইসলামিক শরীয়ত অনুযায়ী। বিদেশের মাটিতে এটা আমাদের জন্য অনেক বড় পাওনা। গতবার থেকে এবার কুরবানির চাহিদা বাড়ছে। বাংলাদেশিরা সবাই কোরবানির গরুর জন্য অর্ডার নেয়
আমরা খামার থেকে গরু নিয়ে আসি, নামাজের পরে কোরবানি করে সবাইকে দিয়ে দিই। কুরবানির ঈদ হলেও এবারও অন্যান্য বছরের মতো তৈরি পোশাকের দোকানে প্রবাসীদের ভিড় লক্ষ্য করা গেছে। ইতালিতে বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশিদের জন্য গড়ে উঠেছে তৈরি পোশাকের দোকান। রাজধানী রোমে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে জাতীয় ঈদগাহ খ্যাত পিয়াসা ভিক্টোরিওতে। হাসান মাহমুদ, সময় সংবাদ, ইতালি। ঈদুল আজহা সামনে রেখে মধ্যপ্রাচ্য থেকে শুরু করে উত্তর আফ্রিকা পর্যন্ত গৃহপালিত পশুর বাজারে জমজমাট ভিড়। তবে প্রাণ নেই সেই উৎসবের। বাসিন্দাদের দাবি, আকাশ ছোঁয়া দামের কারণে বেচাকেনা কঠিন হয়ে পড়েছে। এদিকে আয় রয়ে গেছে আগের মতোই। কোরবানি এবার আনন্দের চেয়ে চিন্তার নামই বেশি, এমনটাই দাবি করছেন দেশগুলোর বাসিন্দারা। মিশরের কায়রোতে কোরবানির পশুর হাট জমলেও ক্রেতাদের মুখে অসন্তোষ। বিক্রেতাদের দাবি, খাদ্যশস্য ও পশু যত্নের খরচ বেড়েছে কয়েক গুণ। এতে করে দাম সহনীয় রাখা কঠিন হয়ে পড়েছে। একই চিত্র ইরাকেও। ঈদ ঘনিয়ে এলেও এবার পশুর চাহিদা নেই আগের মতো। কারণ হিসেবে জানা যায়, আমদানি করা পশু প্রভাব ফেলছে স্থানীয় বাজারে। এদিকে লিবিয়ার ত্রিপোলিতে বিক্রেতারা এবার নতুন পথ বেছে নিয়েছেন। 15 মাসের কিস্তিতে পশু বিক্রি করছেন অনেকে। ধর্মীয় কর্তব্য পালনে সাধারণ মানুষ যেন পিছিয়ে না পড়েন, এমন লক্ষ্যকে সামনে রেখেই তাদের এই উদ্যোগ। সিরিয়ার দামেস্কেও কোরবানির বাজারে হতাশা। বিক্রেতারা জানান, দাম 30 থেকে 40% কমলেও নেই ঈদের সেই চিরচেনা আমেজ। এবছর ঈদের আমেজ ম্লান। ঈদুল আজহার কোনো উৎসবের ভাবই নেই। গত বছরের মতো কোনো উৎসবের অনুভূতি নেই। আলজেরিয়ার বিক্রেতারা জানান, খাদ্য, চিকিৎসা ও পরিচর্যা সহ সবকিছুর খরচ বেড়ে যাওয়ায় পশুর দাম বেশি। কাকুলি আখতার, সময় সংবাদ। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় শেষ হলো 29তম এশিয়ান এক্সপো ফুড ফেয়ার অ্যান্ড কালচারাল শো। বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ ফ্লোরিডার আয়োজনে 20টি দেশ অংশগ্রহণ করেছে এবারের মেলায়। প্রবাসী শিল্পীরা তুলে ধরেছেন বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতি। ফ্লোরিডা থেকে হাসানুজ্জামান সাকির রিপোর্ট। শেষ হয়েছে যুক্তরাষ্ট্রে বাংলাদেশিদের আয়োজনে সবচেয়ে বড় উৎসব এশিয়ান এক্সপো ফুড ফেয়ার অ্যান্ড কালচারাল শো। 29তম এই আসরের আয়োজক বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ ফ্লোরিডা, ইউএসএ। শেষ দিনে মেলার প্রধান আকর্ষণ ছিল বাংলাদেশের তরুণ কণ্ঠশিল্পী প্রীতম হাসান ও প্রতীক হাসান। তাদের জনপ্রিয় গানগুলো গেয়ে দর্শক মাতিয়েছেন। শুধু ফ্লোরিডা নয়, বিভিন্ন অঙ্গরাজ্য থেকে তরুণ ভক্তরা আসেন তাদের গান শুনতে। আমি আবার চলে এসেছি সব আর্টিস্টকে দেখার জন্য। আমার ফ্রেন্ডরা হোস্ট করে, আমার সব আঙ্কেল আন্টিরা যারা এটা অর্গানাইজ করে। It's amazing. This year was so amazing. So many amazing people came. They presented so many beautiful dances and singing, and especially the people working on this, and I cannot wait for the next fair as well. এবারের মেলার উল্লেখযোগ্য দিক ছিল নতুন প্রজন্মের অংশগ্রহণ। অনুষ্ঠানে নাচ, গান, উপস্থাপনা সবকিছুতেই নেতৃত্ব দিয়েছেন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা প্রবাসী বাংলাদেশি তরুণ প্রজন্ম। অন্যান্য অঙ্গরাজ্য থেকে আসা শিশু, কিশোর ও তারুণ্যের অংশগ্রহণও ছিল চোখে পড়ার মতো। ছোটবেলা থেকে শুরু করছি নাচ পারফরমেন্স দিয়ে, গান পারফরমেন্স। বড় হইতে হইতে এখন স্টেজ উঠাইছি, এমসি হয়ে গেছি। Super excited for the many more years to come. As American born, I'm very excited to show the next generation that we can still be in our mother and father's, homeland and bring out the culture in that. Bangladesh Association of Florida, USA. আয়োজকরা জানান, 2 দিনের মেলায় প্রায় 20,000 দর্শনার্থী যোগ দিয়েছেন। অংশ নিয়েছেন 20টি দেশের প্রতিনিধিরা। মেলার মিডিয়া পার্টনার ছিল সময় টেলিভিশন। ভাঙল মিলন মেলা। 29তম এশিয়ান এক্সপো ফুড ফেয়ার এবং কালচারাল শোকে বলা হচ্ছে যুক্তরাষ্ট্রে বাংলাদেশিদের আয়োজনে সবচেয়ে বড় উৎসব। আয়োজকরা বলছেন, আগামী বছর 30তম উৎসবে তারা আরও ব্যাপক এবং বড় ধরনের আয়োজন করবেন এই উৎসবটিকে স্মরণীয় করে রাখতে। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, ওয়েস্ট পাম বিচ, ফ্লোরিডা। পুরনো পণ্যের বিনিময়ে নতুন পণ্য, এমন কর্মসূচি পাল্টে দিচ্ছে চীনের বাজার চিত্র। মাত্র 5 মাসেই 1.1 ট্রিলিয়ন ইউয়ানের লেনদেন হয়েছে দেশটির অভ্যন্তরীণ বাজারে। হাত বদল হয়েছে কোটি কোটি পণ্যের, বেড়েছে ভোক্তার আস্থাও।
চীনের অভ্যন্তরীণ বাজারের সক্রিয়তা বাড়াতে চলতি বছরের শুরুতে ট্রেড ইন কর্মসূচি চালু করে দেশটির বাণিজ্য মন্ত্রণালয়। পুরানো ব্যবহৃত পণ্য ফেরত দিলেই নতুন কেনা পণ্যে মিলবে মূল্য ছাড়, আর এতে সুফলও মিলেছে হাতে হাতে। চীনের বাণিজ্য মন্ত্রণালয় জানায়, চলতি বছরের প্রথম 5 মাসেই ভোক্তা পণ্যের ট্রেড ইন কর্মসূচি থেকে সারা দেশে বিক্রি হয়েছে 1.1 ট্রিলিয়ন ইউয়ানের পণ্য। বদল হয়েছে 41 লাখের বেশি গাড়ি, 7,76,00,000 হোম অ্যাপ্লায়েন্স এবং 5,66,00,000 ডিজিটাল পণ্য। দক্ষিণ চীনের গুয়াংশি ও মধ্য চীনের হেনান প্রদেশ এই কর্মসূচির সফল উদাহরণ। শুধু গুয়াংশিতেই 2025 সালে এখন পর্যন্ত ট্রেড ইনে বদল হয়েছে 2,50,000 গাড়ি, যার মধ্যে 76%ই নিউ এনার্জি ভেহিকেল। জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত নতুন গাড়ি বিক্রি বেড়েছে 21.7%। ওয়াংশিতে ভর্তুকির পরিমাণ প্রায় 650 কোটি ইউয়ান, যা পেয়েছেন 50 লাখের বেশি মানুষ। হোম অ্যাপ্লায়েন্স বিক্রি বেড়েছে 35.9%, আর মোবাইল ট্যাব সহ ডিজিটাল পণ্যের বিক্রি বেড়েছে 47.3%। ই বাইকের বিক্রি ছাড়িয়েছে 1,50,000। বাজারে এর প্রভাব পড়েছে জাতীয়ভাবে। সরকারি তথ্য বলছে 2025 সালের প্রথম 4 মাসে ভোক্তা পণ্যের খুচরা বিক্রি বেড়েছে 4.7%, যা বছরের প্রথম প্রান্তিকে ছিল 4.6%। মার্চে প্রকাশিত সরকারি ওয়ার্ক রিপোর্টে ভোক্তা ব্যয় বাড়ানো ছিল শীর্ষ অগ্রাধিকার। ট্রেড ইন প্রোগ্রাম এখন সেই লক্ষ্য পূরণের চালিকা শক্তি। আমিরুল ইসলাম আলিফ, সময় সংবাদ। প্লাস্টিক বর্জ্য মোকাবিলায় নতুন আশার আলো দেখাচ্ছে অস্ট্রেলিয়ার এক গবেষণা। সামুদ্রিক এক প্রকার ছত্রাক দিয়ে পলিপ্রোপিলিন ভাঙায় সফলতা পেয়েছেন দেশটির ইউনিভার্সিটি অব সিডনির গবেষক দল। আগের স্থলভিত্তিক ছত্রাক দিয়ে পলিপ্রোপিলিন ভাঙার রেকর্ড ছাড়িয়ে যেতে পারে এটি, এমনটাই মত বিজ্ঞানীদের। অস্ট্রেলিয়ার ইউনিভার্সিটি অব সিডনির একদল গবেষক সামুদ্রিক উৎস থেকে নতুন এক ছত্রাক শনাক্ত করেছেন, যা পলিপ্রোপিলিন প্লাস্টিক ভাঙতে সক্ষম। পরীক্ষাগারের গবেষণায় এখনো পুরোপুরি প্রমাণ না মিললেও প্রাথমিক ফলাফলে দেখা যায় এটির কর্মক্ষমতা আগের যে কোনো ছত্রাকের চেয়ে অনেক বেশি। এর আগে 2023 সালে একই গবেষণা দল স্থলভিত্তিক ছত্রাক দিয়ে পলিপ্রোপিলিন ভাঙার রেকর্ড গড়েছিল। সেবার 30 দিনে 21% ও 90 দিনে 27% প্লাস্টিক ভাঙতে সক্ষম হন তারা। এবার সেই সীমা ছাড়িয়ে যাওয়ার সম্ভাবনা তৈরি করেছে নতুন এই সামুদ্রিক ছত্রাক। প্লাস্টিকের গঠন দুর্ভেদ্য হলেও ছত্রাক উৎপাদিত প্রাকৃতিক এনজাইম তা ভাঙতে সক্ষম বলেই মনে করছেন বিজ্ঞানীরা। গবেষণা পদ্ধতিতে প্লাস্টিককে প্রথমে তাপ বা ইউভি রশ্মি দিয়ে সামান্য প্রক্রিয়াজাত করা হয়, এরপর তা ছত্রাকের সঙ্গে তরল মাধ্যমে রেখে ভাঙনের প্রক্রিয়া শুরু হয়। গবেষকরা জানান, এই গবেষণায় প্রকৃতির নিজস্ব নিয়মে প্লাস্টিক ভাঙার প্রক্রিয়া অনুসরণ করা হচ্ছে। প্লাস্টিককে কম তাপে ভাঙার এই জৈব পদ্ধতি পরিবেশ বান্ধব ও অর্থনৈতিকভাবেও লাভজনক বলে দাবি তাদের। প্রক্রিয়াজাত খাদ্য মোড়ক, বোতলের ঢাকনা, গাড়ির যন্ত্রাংশ সহ দৈনন্দিন জীবনের নানা জিনিসেই ব্যবহৃত হয় পলিপ্রোপিলিন। অথচ 2021-22 সালে এর মাত্র 8% পুনর্ব্যবহার হয়েছে, এমনটাই জানিয়েছে অস্ট্রেলিয়ান প্যাকেজিং কনসোর্টিয়াম। তাই সামুদ্রিক ছত্রাকের সাহায্যে পলিপ্রোপিলিন বিয়োজনের এই প্রযুক্তিকে বাণিজ্যিকভাবে বাস্তবায়নে কাজ করছে গবেষক দল। চলছে শিল্প খাত ও বিনিয়োগকারীদের সঙ্গে আলোচনা। আমিরুল ইসলাম আলিফ, সময় সংবাদ। শিশুদের সুরক্ষা নিশ্চিতে চলতি বছর জুলাই মাস থেকে ফ্রান্সে প্রকাশ্যে ধূমপান নিষিদ্ধ করেছে দেশটির সরকার। কর্তৃপক্ষ জানায়, 1 জুলাই থেকে সমুদ্র সৈকত, পার্ক, স্কুলের বাইরের এলাকা, বাস স্টপ এবং ক্রীড়া প্রাঙ্গণে নতুন এই নিয়ম কার্যকর হবে। এ বিষয়ে ফ্রান্সের স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, ধূমপানের কারণে প্রতিদিন দেশটির প্রায় 200 মানুষ মৃত্যুবরণ করেন। তবে এই নিষেধাজ্ঞা রেস্তোরাঁর বাইরের অংশে এবং সিগারেটের ক্ষেত্রেও প্রযোজ্য নয় বলে জানা গেছে। সরকারের এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে দেশটির জনগণ। হামজা চৌধুরীর হোম অভিষেক হচ্ছে ভুটানের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে। অভিষেক হওয়ার ইঙ্গিত আছে ফাহামিদুল ইসলামেরও। প্রীতি ম্যাচ হলেও জয় তুলে নিয়ে আত্মবিশ্বাস বাড়িয়ে নেওয়ার পাশাপাশি সিঙ্গাপুর ম্যাচের কম্বিনেশন সেট করতে চান কোচ হাভিয়ের কাব্রেরা। জাতীয় স্টেডিয়ামে ম্যাচ শুরু হবে আজ সন্ধ্যা 7টায়। প্রেস কনফারেন্স রুমে ঢুকে জামাল ভুঁইয়ার চক্ষু চড়ক গাছ। লম্বা সময় ধরে জাতীয় দলের প্রতিনিধিত্ব করেছেন, কিন্তু এত গণমাধ্যম কর্মী কখনোই দেখা হয়নি তার। বদলে যাওয়া দেশের ফুটবলের এই চিত্র নিশ্চিতভাবেই প্রশান্তি দেয় অধিনায়ককে, তবে তার দায়িত্ব বাড়িয়েছে অনেক। আমি প্রথমে দেখছি এত জার্নালিস্ট, তো আমার খুব ভালো লাগছে। অফকোর্স উই উইল গিভ আওয়ার বেস্ট টুমরো, কিন্তু আমার মেইন ফোকাস হচ্ছে 10 তারিখ, বাট কালকে জিততে হবে।
সংবাদ সম্মেলন সংক্ষিপ্ত করে জামালকে নিয়ে দ্রুতই অনুশীলনে যোগ দিয়েছেন হাভিয়ের কাবরেরা। ভুটানের বিপক্ষে মাঠে নামার আগে মাত্র একটা ট্রেনিং সেশন, এর মাঝেই সেট করে ফেলতে হবে টিম কম্বিনেশন। হামজাকে তিনি খেলাবেন শুরুর একাদশেই, তবে ফাহমিদুলকে আরও একটু পরখ করে নিতে চান। আর একটা ট্রেনিং সেশন দেখে আমি ফাহমেদুলের বিষয়ে সিদ্ধান্ত নেব, তবে ও খেলবে এটা বলতে পারি। হামজাকেও শুরুর একাদশেই রাখবো। হোক এটা প্রস্তুতি ম্যাচ, কিন্তু এটা আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ, কারণ আমাদের সেরা কম্বিনেশন বের করতে হবে। হঠাৎই বদলে যাওয়া বাংলাদেশের চিত্র অবাক করেছে ভুটানকেও। তারা জানে হামজা ফাহমিদুলকে নিয়ে কতটা শক্তিশালী লাল সবুজ। সবশেষ ম্যাচে বাংলাদেশের বিপক্ষে জয় তুলে নিলেও এবার সেই প্রত্যাশা করছেন না কোচ নিজেই। এটা বলতে দ্বিধা নেই, এই মুহূর্তে দক্ষিণ এশিয়ার সেরা দল বাংলাদেশ। এক হামজা আশায় বদলে গেছে পুরো চিত্র। আমরা জানি কতটা কঠিন ম্যাচ অপেক্ষা করছে আমাদের জন্য, তবে আমরা চেষ্টা করব ভালো খেলার। গুরুত্বের বিচারে ভুটানের বিপক্ষে বাংলাদেশের এই ম্যাচটা আহামরি কিছু না, তবে ফুটবলের যেই জাগরণ তৈরি হয়েছে সেটা ধরে রাখতে জয়টা খুবই গুরুত্বপূর্ণ। বদলে যাওয়া লাল সবুজ ফুটবল এখন সোনালী রোদ্দুরের হাতছানি, যার শুরুটা হোক লম্বা সময় সংস্কারের পর নতুন রূপ পাওয়া এই জাতীয় স্টেডিয়াম থেকেই। এস এম ইকবাল, সময় সংবাদ, ঢাকা। বাংলাদেশ ভুটান ম্যাচ ঘিরে স্টেডিয়াম এলাকায় নিশ্চিত করা হবে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা। পুলিশের পাশাপাশি দায়িত্বে থাকবেন আনসার সদস্যরাও, জানিয়েছেন বাফুফে কম্পিটিশনস কমিটির সদস্য তাজওয়ার আওয়াল। এদিকে টিকিটের জন্য বাফুফে ভবনের মূল ফটক বন্ধ করে আন্দোলন অব্যাহত রেখেছে একটি ফুটবল ফ্যান গ্রুপ। হামজাকে কাছ থেকে এক নজর দেখতে জাতীয় স্টেডিয়ামে নিরাপত্তা বলয় ভেঙে মাঠে ঢুকে পড়েছিলেন এক ভক্ত। দেশের ফুটবলের যে হাইপ, ম্যাচের মধ্যেও ঘটে যেতে পারে এমন অনাকাঙ্ক্ষিত কিছু। এজন্য কতটা প্রস্তুত বাফুফে? শুধু স্টেডিয়ামের ভেতরে নয়, ভক্তদের চাপে বাইরের অবস্থাও হতে পারে নাজুক। হঠাৎই বদলে যাওয়া ফুটবলের চাপ সামাল দিতে হিমশিম খাচ্ছে ফেডারেশন। সিঙ্গাপুর ম্যাচের আগে ভুটান ম্যাচ বাফুফের কাছে অনেকটা ড্রেস রিহার্সেলের মতোই। নিরাপত্তা ভেরি স্ট্রিক্ট থাকবে। আমাদের কিন্তু পুলিশ, আনসার প্লাস আমাদের সেনাবাহিনীর সাথে কথা হচ্ছে কালকে যেন ওনারা একটা সিকিউরিটি ফোর্স দিতে পারে। আপনারা জানেন আমাদের অনেক দর্শক খেলা দেখতে চায়। আমাদের কিন্তু আজকেও আমি প্রাউডলি বলতে পারি ভুটানে খেলার জন্য কিন্তু আজকের টিকিট শেষ হয়ে গেছে। যা অনলাইনে টিকিট ছেড়েছিলাম আমরা সব সোল্ড আউট। সো ভুটানে খেলাতেও কিন্তু আমরা আশা করছি যে আমাদের পুরো গ্যালারি ফুল থাকবে। সো ওটাও যদি ফুল থাকে তো আমাদের ওভার প্রস্তুতি নিতে হবে। বাংলাদেশ সিঙ্গাপুর ম্যাচ ঘিরে টিকিটের উচ্চ চাহিদা, দর্শকদের আগ্রহের কমতি নেই ভুটান ম্যাচ সামনে রেখেও। এজন্য এখনও বাফুফে ভবনের মূল ফটক বন্ধ করে আন্দোলন চালিয়ে যাচ্ছে দেশি ফুটবলের একদল সমর্থক গোষ্ঠী। আমরা এখানে 10 তারিখ পর্যন্ত অবস্থান করব। বাকিটা আমাদের সিদ্ধান্ত 10 তারিখ সকাল থেকে সিদ্ধান্ত আমরা নিব যে আমাদের পরবর্তী কর্মসূচি কি হতে যাচ্ছে। ভরসা করে বসে থাকবো, আমি সেটা পারতেছি না, যে কারণে আমাদের কথা সে আমাকে কনফার্ম করলে আমি এখান থেকে উঠবো অথবা আমি এখানে অবস্থান নেব। আমার প্লেয়াররা যদি জানতে পারে যে আমরা টিকিটের জন্য এত স্ট্রাগল করতেছি, আমার প্লেয়ারদেরকে এটা 100% মোটিভেট করবে। আর অপোনেন্ট টিম বলেন তাদের জন্য এটা ব্লেসিং হয়ে দাঁড়াবে আমরা যদি মাঠে না যাই। দেশের ফুটবলে যে দিন বদলের হাওয়া বইছে সেটা ধরে রাখতে মাঠের পারফরমেন্স খুবই জরুরি। একই সঙ্গে বাফুফেকে দেখাতে হবে প্রশাসনিক দক্ষতাও। এস এম ইকবাল, সময় সংবাদ, ঢাকা। বাংলাদেশ দলের অনুশীলন দেখতে বৃষ্টিও বাধা হয়নি সাবেক অধিনায়ক আমিনুল হকের কাছে। হামজা ফাহমিদুলদের সঙ্গে সাক্ষাৎ করে ভালো খেলার পরামর্শ দিলেন সাবজয়ী ফুটবলার। স্টেডিয়াম ঘুরে দেখে স্মৃতিচারণ করলেন সাবেক এই অধিনায়ক। বাংলাদেশ সিঙ্গাপুর ম্যাচের একটা টিকিটের জন্য অপেক্ষা করছেন আমিনুল। হামজা সমিতদের ঘিরে দেশের ফুটবলের এই উন্মাদনাকে কাজে লাগিয়ে হারানো গৌরব ফেরানোর পরামর্শ দিলেন আমিনুল। দীর্ঘ 4 বছর পর প্রাণ ফিরেছে জাতীয় স্টেডিয়াম ঢাকায়। নতুন রূপে নতুন সাজে আবারও এ মাঠে আন্তর্জাতিক ম্যাচ গড়ানোর অপেক্ষা। সে অপেক্ষার প্রহর গুনছেন বর্তমান সাবেক ফুটবলাররা। ফুটবলের হারানো ঐতিহ্য ফিরে আসায় জাতীয় স্টেডিয়ামে ছুটে এলেন সাবজয়ী গোলরক্ষক আমিনুল হক। হামজা চৌধুরী, ফাহমিদুল ইসলাম, সমিত সোমদের অন্তর্ভুক্তি দেশের ফুটবলে যে নতুন দিনের সূচনা করেছে সে উন্মাদনায় বুধ সাবেক অধিনায়কও। তাই তো বৃষ্টিস্নাত জাতীয় স্টেডিয়ামে এদিন ছুটে এসেছেন হামজাদের সঙ্গে সাক্ষাৎ করতে। ঘুরে দেখলেন পুরো স্টেডিয়াম, ড্রেসিং রুম সহ ভিআইপি বক্স। বৃষ্টির মধ্যে দাঁড়িয়েই দেখেছেন বাংলাদেশ দলের অনুশীলনও। টিম ওয়ার্কের মাধ্যমে ভুটান ও সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচে জয়ের প্রত্যাশা অধিনায়কের। পরামর্শ দিয়েছেন হামজা ফাহমিদুলদের। সঙ্গে বাংলাদেশ সিঙ্গাপুর ম্যাচের একটা টিকিটের জন্যও আছেন অপেক্ষায়। আমি টিকিট এখন পর্যন্ত
কিনতেও পারিনি, কমপ্লিমেন্টেরও পাইনি, বাট আশা করছি যে 2-1টি টিকিট পাবো। যারা দীর্ঘদিন এই ফুটবল মাঠে খেলেছে তারা যাতে বসে বাংলাদেশের নতুন প্রজন্মের যে খেলা, সেই খেলাটা যাতে তারা মাঠে বসে উপভোগ করতে পারে, সেটি আমি আজকে আপনাদের মাধ্যমে আমাদের ফুটবল ফেডারেশনের সভাপতি তাবিদ আউয়ালের কাছে আহ্বান করে গেলাম। ক্যারিয়ারের দীর্ঘ 17 বছর এ মাঠেই খেলেছেন সাফজয় গোলরক্ষক। সাফজয়ের সেই মুহূর্তের সাক্ষীও এই জাতীয় স্টেডিয়ামে। দীর্ঘদিন পর পুরনো সেই আঙ্গিনায় ফিরে স্মৃতিচারণ করলেন আমিনুল হক। ফুটবলের সুদিন ফেরাতে এই উন্মাদনাকে কাজে লাগানোর পরামর্শ দিলেন তিনি। এই যে ক্রেজটা তৈরি হয়েছে, এটাকে ধরে রাখার দায়িত্ব শুধু বাংলাদেশ ফুটবল ফেডারেশনের নয়, এটি বাংলাদেশের সকল খেলোয়াড়দেরও দায়িত্ব রয়েছে। তৃণমূলের যে ফুটবলটি, আমাদের বিভিন্ন জেলা লেভেলে, উপজেলা লেভেলে যে ফুটবলটি, সেটি আমাদের চালু করা দরকার। আগামী 10 জুন সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচ মাঠে বসে দেখার অপেক্ষায় আমিনুল হক, যদিও এখনও কাঙ্ক্ষিত টিকিট হাতে পাননি সাবেক অধিনায়ক। তাজিন খন্দকার, সময় সংবাদ, ঢাকা। ভুটানের বিপক্ষে বাংলাদেশের ম্যাচ নিয়েও উন্মাদনা তুঙ্গে। হামজা চৌধুরীকে দেখতে সিলেট বিকেএসপি থেকে ছুটে আসেন 3 শিক্ষার্থী। ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও হামজার সঙ্গে দেখা করতে না পারায় হতাশ 3 জন। টিকিট নিয়ে হাহাকারের মধ্যে ভক্তদের চাপ সামলাতেও হিমশিম খেতে হয় নিরাপত্তা কর্মীদের। আমরা হামজা চৌধুরীর সাথে দেখা করব, এই জন্য আমরা অনেকক্ষণ থেকে আসে দাঁড়িয়ে আছি। আমিও ফুটবলার, আমিও ডিফেন্ডিং মিডফিল্ড খেলি। আমার আশা আছে আমি ভবিষ্যতে হামজা চৌধুরীর সঙ্গে খেলবো। শত শত ফুটবল ভক্তদের মধ্যেও আলাদা এই 3 জন। সাদা পোশাকে স্কুল ব্যাগ কাঁধে এই 3-এর উপস্থিতি নজর কাড়ে সবার। সুদূর সিলেট বিকেএসপি থেকে আগমন তাদের। একদিনের ছুটিতে বাড়িতে না জানিয়ে ঢাকায় ছুটে আসেন 3 বিকেএসপি শিক্ষার্থী। লক্ষ্য একটাই, লাল সবুজ ফুটবলের সবচেয়ে বড় তারকা হামজা চৌধুরীর সঙ্গে দেখা করা। সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচের একটা টিকিট যেখানে সোনার হরিণ, সেখানে সেই টিকিটের প্রত্যাশায় এই 3 শিক্ষার্থী। কখনো রোদে পুড়ে, কখনো বৃষ্টিতে ভিজে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা। কাছ থেকে হামজাকে এক নজর দেখবে এই 3 ভবিষ্যৎ ফুটবলার। একজন তো হামজার মতোই খেলেন মিডফিল্ডে, তাই প্রিয় ফুটবলারকে কাছ থেকে দেখাটাও যে বড় স্বপ্ন তার কাছে। কিন্তু অপেক্ষার ফল কখনো মধুর, কখনো আবার তিক্ত। নিরাপত্তা বেষ্টনী আর শত শত দর্শকের ভিড়ে তাদের সে অপেক্ষার ফল কি শেষ পর্যন্ত মধুর হলো? আমরা সিলেট বিকেএসপি থেকে এসেছি, আমার অনেক আশা আমি হামজা চৌধুরীর সঙ্গে দেখা করব। যদি দেখা করতে না পারো মন খারাপ হবে তো নিশ্চয়ই? অবশ্যই খারাপ হবে, টিকিট পাই নাই, চেষ্টা করব। ভুটানের বিপক্ষে ম্যাচের আগে অনুশীলন বাংলাদেশ দলের। স্টেডিয়াম এলাকা জুড়ে নানা বয়সী সমর্থকদের দীর্ঘ সময়ের অপেক্ষা। কখন আসবেন হামজা, সে অপেক্ষা করতে করতে অতিথি দল ভুটানকেও মনে করিয়ে দিলেন হামজার অস্তিত্ব। হামজা বন্দনায় মুখর লাল সবুজ ভক্তদের সঙ্গে মুঠো ফোনে ফ্রেমবন্দিও করে নিলেন প্রতিপক্ষ দলের কোচ। গলা মেলালেন হামজা ধ্বনিতে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসা ভক্তদের উন্মাদনায় স্টেডিয়ামে ফুটবলারদের ঢোকাই দেয়। নিরাপত্তার কথা চিন্তা করে স্টেডিয়াম মার্কেটের দোকান বন্ধ রাখা হলেও ম্যাচের আগে দর্শক সামলাতে হিমশিম খেতে হয় বাফুফেকে। ম্যাচের দিন ফুটবলারদের নিরাপত্তা ইস্যু নিয়ে তাই বড় প্রশ্ন তো থেকেই যায়। তাজিন খন্দকার, সময় সংবাদ, ঢাকা। দায়িত্ব নেয়ার পর প্রথমবারের মতো ন্যাশনাল টিম ম্যানেজমেন্টের সঙ্গে বৈঠক করেছেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। ঈদের আগেই ঘোষণা করা হবে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজের স্কোয়াড। ইনজুরি কাটিয়ে উঠলেও এখনই তাসকিন আহমেদকে লঙ্গার ভার্সনে ফেরাতে চায় না বিসিবি। লঙ্কানদের বিপক্ষে লিমিটেড ওভার সিরিজে দেখা যেতে পারে ঢাকা এক্সপ্রেসকে। শ্রীলঙ্কা সিরিজের জন্য প্রস্তুত হতে ফিটনেস নিয়ে কাজ চালিয়ে যাচ্ছেন সৌম্য সরকারও। দায়িত্ব নেয়ার পর থেকেই ব্যস্ত সময় পার করছেন বিসিবির নতুন সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। সাক্ষাৎ করেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদের সঙ্গেও। ছুটিতে অস্ট্রেলিয়া যাওয়ার আগে ক্রিকেট বোর্ডে নিজের শেষ কর্মদিবসেও ব্যস্ত ছিলেন সাবেক অধিনায়ক। পাকিস্তান থেকে সোমবার রাতেই দেশে ফিরেছে ক্রিকেট দল। টানা 2 সিরিজে টাইগারদের ভরাডুবি ভাবিয়ে তুলছে সংশ্লিষ্টদের। ঈদের পরই বাংলাদেশ দল শ্রীলঙ্কা যাবে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে। তার আগে টিম ম্যানেজমেন্টের সঙ্গে বৈঠক করেন বিসিবি বস। হেড কোচ ফিল সিমন্স, প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু ছাড়াও মিটিংয়ে ছিলেন সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এবং ক্রিকেট অফিস চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিম। জাতীয় দল সম্পর্কিত নানা বিষয়েও কথা হয় অনানুষ্ঠানিক মিটিংয়ে। লঙ্কানদের বিপক্ষে 2 ম্যাচের টেস্ট সিরিজ দিয়ে শুরু হবে মাসব্যাপী সিরিজ। আগামী 13 জুন দেশ ছাড়ার কথা ক্রিকেটারদের। ঈদের আগেই ঘোষণা করা হবে টেস্ট সিরিজের স্কোয়াডও। যদিও লঙ্গার ভার্সনের স্কোয়াডে থাকছেন না চোটের কারণে লম্বা সময় মাঠের বাইরে থাকা পেসার তাসকিন আহমেদ। আপাতত শ্রীলঙ্কার বিপক্ষে লিমিটেড ওভার সিরিজের থাকার সম্ভাবনা আছে ঢাকা এক্সপ্রেসের।
এদিকে ইনজুরির কারণে পাকিস্তানে যেতে না পারলেও ইতোমধ্যে সুস্থ হতে শুরু করেছেন সৌম্য সরকার। মিরপুরে নিয়মিত জিম সেশনেও অংশ নিচ্ছেন তিনি। আসন্ন শ্রীলঙ্কা সিরিজে হয়তো ব্যাট হাতে দেখা যেতে পারে এই ব্যাটারকেও। লম্বা সময়ে ক্যাম্প শেষে মঙ্গলবার থেকে ছুটিতে টাইগাররা। ছুটি শেষে আবারও মিরপুরে ক্যাম্পে যোগ দিবেন ক্রিকেটাররা। সম্ভাব্য টেস্ট স্কোয়াডে ডাক পাওয়া ক্রিকেটার ছাড়াও ফিল সিমন্সের অধীনে অনুশীলন করবেন সাদা বলের বিবেচনায় থাকা ক্রিকেটাররাও। রিফাতুল ইসলাম মিরন, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। সরাসরি মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারীরাই বীর মুক্তিযোদ্ধা। জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল সংশোধন অধ্যাদেশ 2025 জারি। রণাঙ্গনের যোদ্ধা ছাড়া বাকি সবাই সহযোগী। এই জায়গাটা বর্ষা হলে আর হাঁটার কোনো উপযোগী হবে না। কোনো রোগী যদি অসুস্থ এখান থেকে নিয়ে যাওয়ার কোনো ব্যবস্থা নেই। এই রাস্তাটি নির্মাণ করে চরম দুর্ভোগের হাত থেকে যাতে উনি রেহাই দেন। সড়ক যেন ময়লার ভাগার। রাস্তা সংস্কারের নামে 3 সংস্থার টালবাহানা। চরম দুর্ভোগে মিরপুরের মধ্য পাইকপাড়ার বাসিন্দারা। দফতরে দফতরে ঘুরেও মিলছে না সমাধান। লোকসানে দেশের চামড়া খাত হারাচ্ছে রফতানি বাজারও। আসছে ঈদে নতুন করে দুশ্চিন্তায় ট্যানারি মালিকরা। পরিবেশ দূষণের দায় মুক্তি মিলতে সিইটিপি 100% চালুর দাবি। এবং পবিত্র হজের মূল আনুষ্ঠানিকতা শুরু। আজ মিনায় 5 ওয়াক্ত নামাজ আদায় ও রাত্রি যাপন করবেন হাজিরা। পরদিন রওনা হবেন আরাফার ময়দানে। এই ছিল ভোরের সময়। সঙ্গে থাকুন সময়ের।